কয়জন আছেন কন্টেন্ট দেখেছেন আমাদের, একটা হলেও ভিডিও দেখেছেন? মোটামুটি সবাই। যারা দেখেননি তারা পাশের জনের কাছ থেকে আমার একটু পেজটা বের করেন সোশ্যাল মিডিয়ায়, দেখে নেন, কারণ আপনাদের উপকারে আমরা কন্টেন্ট তৈরি করি। সেখানে সচরাচর প্রোডাক্টের কোনো প্রমোশন থাকে না, মোটামুটি বাসায় বসেই কীভাবে এক্সারসাইজ করে ফিট হওয়া যায় বা বাসার খাবার খেয়ে কীভাবে ফিট হওয়া যায় সেগুলো আমি শেখানোর চেষ্টা করি। তো আজকে এখানে আমি আসলে কথা বলতে আসিনি, আসছি একটা সেশন নিতে, তো একটু টাইম লাগবে। আমি জানি যে সেশন নেওয়ার আগে, আমরা জানি ইউনিভার্সিটিতে যখন আমি পড়তাম তো টিচারের সামনে আসলে আমরা ধরে নিতাম যে কখন শেষ হবে। তো আশা করি ওই জিনিসটা যেন না হয়, আমার কথা যেন আপনারা শেষ পর্যন্ত শুনতে পারেন, এই কারণে আজকে আমি শুরুতে আপনাদের কিছু অ্যাক্টিভিটিস করিয়ে নিব। তো তার আগে আমি বলিনি যে এখানে দুপুরে লাঞ্চ করেছেন কে কে? মোটামুটি সবাই। খাবার খাওয়ার পর এমন কি ফিল হয়েছে যে একটু এনার্জি কম লাগছে? এরকম মনে হয় না অনেক সময় যে দুপুরবেলা খাবার খাওয়ার পর মনে হয় যে ঘুম আসছে, এনার্জি কম লাগছে? এটা একটা টার্ম আছে, যদিও স্লাইডকে ওপেন করে দিয়েছে। এটাকে বলা হয় পোস্টপ্র্যান্ডিয়াল সমোলেন্স। একটু বৈজ্ঞানিক কথা একটু বেশি বেশি বলি, তো আমি আজকে সব কিছু ক্ল্যারিফিকেশন আপনাদের দিয়ে দিব যে কোনটা কীভাবে হয়। এই টার্মটা হয় যখন আমরা খাবার খাই, তারপর যখন আমাদের একটু ঘুম ঘুম ভাব আসে, ওই টার্মটাকে বলা হয় পোস্টপ্র্যান্ডিয়াল সমোলেন্স। এটা কিভাবে হয়? এটা যখন আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাই, অর্থাৎ আমরা প্রত্যেকে আছি না, বাঙালি সমাজে তো সবাই আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই। কার্বোহাইড্রেট চিনি, শর্করা, ভাত, রুটি, ফলমূল, সবজি সবই কার্বোহাইড্রেটের ভিতরে পড়ে। কার্বোহাইড্রেটের ভিন্ন ভিন্ন ধরন হয়, তার ভিতরে ভাতটা সব থেকে বেশি আমরা খাই কার্বোহাইড্রেট হিসেবে। এই যে চিনিটা খেলাম, এই ভাত কিন্তু আমাদের শরীরের ভিতরে যে গ্লুকোজে রূপান্তর হয়ে যায়। ভয় পেন না, আমি কিন্তু ভাত খেতে মানা করছি না, আমি নিজেই ভাত খেয়ে আসছি আজকে। ইনফ্যাক্ট আমি কিন্তু, আপনারা অনেকে ভাবতে পারেন যে ফিটনেস ইনফ্লুয়েন্সার, চিনি খেতে মানা করবো, সফট ড্রিঙ্কস খেতে মানা করবো, পিৎজা বার্গার খেতে মানা করবো, এটা আমি কখনোই করি না। আমি সবসময় বলি যে খান, কিন্তু সপ্তাহে একদিন পাশাপাশি আপনারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, তাহলে লাইফও এনজয় করতে পারবেন। তো যখন আমরা কার্বোহাইড্রেট খাই, তো এই কার্বোহাইড্রেট যখন সুগারে রূপান্তর হয়ে যায়, সুগার কিন্তু আমাদের বডির ভিতরে প্রথমে রক্তে ছড়িয়ে পড়ে। এই সুগার আমাদের যে মাংসপেশিগুলো আছে না, প্রত্যেকেরই কিন্তু শরীরে মাংসপেশি আছে। মেয়েরা আবার মনে করে যে না, আমার তো মাংসপেশি নাই। সবার আছে, স্কেলেটন মাসল আছে আপনাদের, মানে হাড়ের সাথে যে মাংসপেশি লেগে আছে, এই মাংসপেশিগুলো ওই কার্বোহাইড্রেট, ওই যে গ্লুকোজগুলো যেগুলো রক্তে ছড়িয়ে পড়েছে, যে চিনিগুলো, ওগুলোকে ব্যবহার করে শক্তি পায়। তো সেটাকে এই রক্তে যেই চিনিটা ছড়িয়ে পড়েছে, সেটাকে ওই মাংসপেশি পর্যন্ত পৌঁছানোর কাজ করে হচ্ছে ইনসুলিন হরমোন। তো যখনই আমরা কার্বোহাইড্রেট খাই, অর্থাৎ সকালবেলা নাস্তা করেছি, মাঝখানে 2-3 ঘন্টা খাইনি, তারপর হঠাৎ করে যখন আবার আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি, তখন আমাদের শরীর প্রচুর পরিমাণে ইনসুলিন হরমোন, আমাদের ব্রেন ইনসুলিন তৈরি করতে শুরু করে। আর এই ইনসুলিন তৈরির প্রক্রিয়াতে আমাদের ব্রেন টায়ার্ড ফিল করে, যার কারণে আমাদের টায়ার্ডনেস আসে। এটাকে ব্রেকডাউন করা যায়, এই টায়ার্ডনেসকে কমানো যায় বেশ কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে, সেটা আমরা দেখব। এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে খাবার খাওয়ার 20 মিনিট আগে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। মানে এতটাও না যে পেট ব্যথা করে, মানে মোটামুটি যতটুকু পানি পান করলে পিপাসা মিটে যায়। এটা সবাইকেই প্র্যাকটিস করতে হবে, প্রত্যেককেই। ঠিক আছে? কয়েকটা সিম্পল আমি আপনাদেরকে টেকনিক শেখাবো, যেগুলো আপনার মনে হবে না যে আপনি চেষ্টা করছেন ফিট হওয়ার, কিন্তু আপনাকে ফিটনেস অর্জন করতে হেল্প করবে। তো এটা করবো প্রথমটা, রাইস যেটা মানে মূল যে কার্বোহাইড্রেট, যেটা আমরা রুটি অথবা ভাত খাই, সাধারণত ভাত খেলে আমাদের প্রবলেম হতো না যদি সেটা আনপলিশড চাল হতো, মানে যেটাকে পলিশ করা হয় না। আমরা কি করি? পলিশ করা চাল খাই না সবাই, খেতে সুস্বাদু বেশি লাগে। পলিশ করা চালে ফাইবার থাকে না, আর যে কার্বোহাইড্রেটে ফাইবার থাকে না, সেটা আমাদের শরীরে যে সিম্পল সুগার, অর্থাৎ সাদা চিনির মতোই কাজ করে। অর্থাৎ সাদা চালের ভাত খাওয়া, চিনি খাওয়া কিন্তু সেম। এখন সাদা চালের ভাত এখন কি করবো? ফাইবারি চাল তো আমরা খুঁজে পাই না সব জায়গায়। তো সাদা চালের ভাতকে আবার প্রসেস মানে কি হেলদি ওয়েতে প্রসেস করে আপনার ফাইবারে রূপান্তর করা যায়। কি করবেন? সাদা চালের সাথে একটু সবজির পরিমাণ বেশি হবে, অর্থাৎ ভাত খাচ্ছেন সমস্যা নাই, ভাতের পরিমাণ কমবে, সবজির পরিমাণ বাড়বে। বেসিক জিনিস দিচ্ছি আপনাকে, পরে আমি আইটেমের নামও দিয়ে দেবো, এখন আমি বেসিক সায়েন্সটা বোঝাই। পাশাপাশি আপনারা কী করবেন? প্রোটিন আছে এরকম জিনিস অ্যাড করবেন, যেমন ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যারা হিন্দু আছেন, অনেকে আছেন ভেজিটেরিয়ানও থাকতে পারেন, তারা মাছ মাংস খান না। যারা মুসলিম আছেন তারা মাছ মাংস খেতে পারেন। তো প্রতিবার যখন খাবার খাবেন, তখন কার্বোহাইড্রেট অর্থাৎ ভাতের সাথে সবজি এবং ডিম, মাছ, মাংস এগুলো বেশি পরিমাণে থাকতে হবে, সাথে ডাল। এটা যদি বেশি পরিমাণে থাকে, তাহলে সেটা খাওয়ার পর আপনার এই যে টায়ার্ডনেসটা আসবে না, খাবার খাওয়ার পর পরে যে টায়ার্ডনেসটা আসে, সেটা কাজ করবে না। এবং কোনো সুইটস নেওয়া যাবে না খাবার খাওয়ার পরপরই বা খাবার খাওয়ার আগে, এই সুইচটাকে অ্যাভয়েড করতে হবে। এটা সপ্তাহে একদিন, ধরেন আপনি কোনো দাওয়াতে গেছেন, সেখানে ফ্রিতে আপনাকে দিয়েছে হচ্ছে দই খেতে, ফ্রিয়ের জিনিস কিন্তু আমিও খেয়ে ফেলি পেট ভরে, সমস্যা নাই। ফ্রিতে যেগুলো পাবেন সেগুলো পেট ভরে খেয়ে নেবেন, কিন্তু যেগুলো আপনি নিজের টাকা পয়সা খরচ করে কিনছেন, সেই জিনিসগুলোতে আপনি হেলদি খাবার কেনার চেষ্টা করবেন বেশি বেশি সময়। তো ফ্রিতে পেলে সপ্তাহে একদিন সফট ড্রিঙ্কস খাবেন, এই যে সফট ড্রিঙ্কস দেওয়া আছে, সুইট খাবেন, সমস্যা নাই, কিন্তু অধিকাংশ দিন কোনো মিষ্টি অফার করা হলেও সেগুলো খাবেন না। এবং 5 থেকে 10 মিনিট আপনাকে হাঁটতে হবে প্রত্যেকবার খাবার খাওয়ার পর। অনেকে বলে না যে ভাই দুপুরে খাবার খাওয়ার পর ঘুমিয়ে গেলে আমাদের শরীর মোটা হয়ে যায়, দুপুরে ঘুমালে মোটা হয়ে যায়, অনেকে শুনেছেন এরকম কথা?
কে কে শুনেছেন যে দুপুরে খাওয়ার পর ঘুমিয়ে গেলে মোটা হয়, বা দুপুরে খাওয়ার পর যদি আমরা দুপুরে ঘুমাই তাহলে মোটা হয়ে যায়? এটা কিন্তু রং কনসেপ্ট। হ্যাঁ, কাজ কীভাবে করে আমি বলি। আমাদের শরীরে কিন্তু ইনসুলিন হরমোনের একটা সেন্সিটিভিটি আছে, অর্থাৎ ইনসুলিন হরমোন কারো কারো শরীরে থাকে, যাদের ডায়াবেটিস হয়, অনেকে যাদের পরিবারে ডায়াবেটিস আছে, কিন্তু সেটা সেন্সিটিভ থাকে না, অর্থাৎ কাজ করে না। রক্ততে যে চিনিটা ছড়িয়ে আছে সেটা মাংসপেশি পর্যন্ত পৌঁছাতে পারে না। তো যে ব্যক্তির ইনসুলিন অনেক বেশি মানে সেন্সিটিভ, অর্থাৎ রেজিস্ট্যান্স হয়নি, সে ব্যক্তি চিনি খেলেও ডায়াবেটিস হবে না। বহু মানুষ দেখবেন আপনার আশেপাশে চিনি খায়, ডায়াবেটিস হয়নি। অনেকে চিনি খায় তারপরে ডায়াবেটিস হয়ে গেছে। পার্থক্য হচ্ছে ইনসুলিনের সেন্সিটিভিটির উপরে। তো ইনসুলিন হরমোনকে যদি আমরা সেন্সিটিভ বানাতে চাই, যখন প্রচুর সুগার চলে গেল বডিতে, তখন কিন্তু ইনসুলিন সেন্সিটিভ হতে শুরু করে। ঘুমালে এই প্রক্রিয়া আরও দ্রুত কাজ করে। অর্থাৎ কেউ যদি খাবার খাওয়ার পর, সেটা রাতে হোক বা দিনে অথবা সকালে, খাবার খাওয়ার পরপরই ঘুমায়, সেক্ষেত্রে তার শরীরে তার তলপেটে চর্বি জমার সম্ভাবনা বাড়ে। সেটা টাইমের উপর ডিপেন্ড করে না, সেটা জাস্ট খাবার খাওয়ার পর ঘুমালে এরকম হয়। তো রাতের বেলা খাই বা দিনের বেলা খাই, আমরা কী করবো, জাস্ট 5 মিনিট নিজের বাসাতে হাঁটবো এখন, বা 10 মিনিট হাঁটবো। এখন অনেকের হচ্ছে হাঁটার জায়গা থাকে না, তো যেটা করবো সেটা হচ্ছে সবাই একটু দাঁড়িয়ে যান। আমি শিখিয়ে দিই যে হাঁটার যাদের জায়গা নাই তারা বাসাতে কী করবেন, খাবার খাওয়ার পর সবাই দাঁড়িয়ে যান। যারা যারা করতে চান, আসলে সবার দাঁড়ানো বাধ্যতামূলক না, দাঁড়ালে ভালো। এরকম দেখছে না সবার সামনে সোফা আছে না, যাদের নাই তাদের ঘরে দরকার নেই, ব্যালেন্সের ব্যাপার আছে। জাস্ট ধরবেন, হাত দেন, সোফাতে হাত দেন বা চেয়ারে হাত দেন, এই পা তুলেন উপরে। হ্যাঁ, তোলেন, এবার 10 বার করেন, তোলেন আর নামান, 1 সেকেন্ড করে ধরবেন। আমি বলছি, এটা করে ফেলার পর আমি বলছি এটার কাজ কি। দশ বার হয়ে গেলে বসে পড়বেন। আমি কয়েকটা সিম্পল এক্সারসাইজ দিব, যেটাতে বিন্দু পরিমাণ ঘাম বের হবে না, কিন্তু আপনার ওই 20 মিনিট হাঁটা সম পরিমাণ কাজ হয়ে যাবে। এই যে দেখেন আমাদের কাপ মাসল আছে, অনেকেই শুনেছেন, এটাকে বলা হয় কাপস মাসল নিচে, আর তার নিচে একটা সোলাস নামে ছোট্ট একটা মাসল আছে, যেটা অনেক সময় আমরা দেখি যে কোন রাজনীতিবিদ কার রক কেটে দিয়েছে, এদের রক্ত বের হয়ে সব মারা গেছে, এটা আমরা অধিকাংশ অনেকেই শুনেছি। এই যে কাপ মাসল, যেটা এই পায়ের একদম নিচের অংশে থাকে, এটা হচ্ছে আমাদের শরীরে যে রক্ত আছে সেটা পা পর্যন্ত পৌঁছায়, আবার উপরে ফেরত আসে। কারণ গ্র্যাভিটির অপোজিটে কিন্তু কিছু একটা কাজ করাতে হবে। কারণ কি, যে গ্র্যাভিটি কি, যে আমাদের বডিতে যে রক্ত আছে সেটা তো সবসময় পায়ে জমে থাকতো, যদি কোনো কিছু না থাকতো, কোনো কিছু একটা আছে যেটা পাম্প করে উপরে তুলছে, সেটা হচ্ছে কাপ মাসল। এটা হচ্ছে রক্তের মোটরের মতো, অর্থাৎ রক্ত আমাদের প্রথমে হার্ট থেকে ব্রেনে যায়, প্রথমে পুরো বডির রক্ত হার্টের কাছে আসে, তারপরে হার্ট থেকে ব্রেনে যায়, পায়ে যায়। তো পা পর্যন্ত যাওয়ার পর তো আবার ফোর্স করে উপরে পাঠাতে হবে, সেটার কাজ করে কাপ মাসল। তো কেউ যদি কাপ মাসলের ট্রেনিং করে, অর্থাৎ হাঁটলে কিন্তু কাপ মাসলের ট্রেনিং হয়, যখন আমরা হাঁটছি তখন আমাদের কাপ মাসলটা এঙ্গেজ হয় সব থেকে বেশি। তো এখন হাঁটার জায়গা নাই, আপনি জাস্ট এটা করলেন, এটাতে কী হলো, ব্লাডটা আরও বেশি পাম্প হলো, অর্থাৎ যে ব্লাডটা পায়ের নিচে, কোমরের নিচে জমেছিল, সেটা আপনার হার্ট পর্যন্ত, ব্রেন পর্যন্ত যাবে। তো রক্তে যে চিনিটা ছিল সেটা পুরো বডিতে ডিস্ট্রিবিউট হলো, সেটা শুধু পেটে জমলো না। এটা একটা কাজ হলো, এটার কাজটাই মূলত এই কাপ রেজে হয়ে যায় এটাতে, যাদের হাঁটার সময় নাই, এটাতে করলেন। এরপরে যেটা করবেন, দাঁড়িয়ে যান সবাই, আবার চেয়ারেই বসবেন 10 বার, বসবেন আর উঠবেন। আমি দেখাই দিই, এই যে দেখেন, এবার এবার হাত দিবেন সামনে, জাস্ট এভাবে বসবেন চেয়ারে, আবার ওঠেন সবাই। হ্যাঁ, জাস্ট 10 বার, বেশিক্ষণ করা লাগবে না, কষ্ট হবে না। হ্যাঁ, করেন। যারা করছেন না তারা পরে বুঝবেন যে কি মিস করলেন, আমি দেখাই দিব ওখানে। ঠিক আছে, ওকে ওকে, বসেন। এটা কেন করালাম, পায়ের মাসেলের আমরা ট্রেন সব থেকে কম করি, কিন্তু আমাদের বডি সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো পা। কিন্তু পা দিয়ে কারো লাথি লেগে গেলে আমরা তাকে সালাম করি, কিন্তু পা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। হ্যাঁ, যদি আমরা সম্মানের খাতিরে কারো গায়ে লাথি লেগে গেলে তাকে সালাম করি, কিন্তু পাকে নেগলেক্ট করা যাবে না। পাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। যার হাঁটুতে ব্যথা নাই সে ব্যক্তি জানে যে হচ্ছে আসলে কি কতটা লাইফ এনজয় করা যায়। যার হাঁটুতে ব্যথা আছে সে দেখবেন ট্যুরও দিতে পারে না, ঘুরতেও যেতে পারে না। এটা হচ্ছে সমস্যা। তো হাঁটুতে যেন ব্যথা না হয়, আমাদের মাংসপেশির নিয়ম হলো, মাংসপেশি তখনই স্ট্রং থাকে যখন মাংসপেশিকে আমরা ব্যবহার করি। অর্থাৎ মাংসপেশিকে যদি আমরা দেখবেন অনেকের 40 বছর 50 বছর হয়ে যাওয়ার পর আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে, হাঁটু কোমর ব্যথা হতে শুরু করে। আবার অনেক মানুষ আছে যাদের 70-80 বছর বয়স হয়ে গেছে, কৃষিকাজ করে, সে দেখবেন 70-80 বছর বয়সেও কৃষিকাজ করতে পারে। রিজনটা কি, সে মাংসপেশিকে ব্যবহার করছে, যার কারণে মাংসপেশি লস হচ্ছে না। এটাকে হাইপারট্রফি ইফেক্ট বলে। অর্থাৎ আমাদের বডির যেই যে অঙ্গটা আমরা বেশি বেশি ইউজ করবো সেটা মজবুত থাকে, আমাদের ব্রেন সেটাকে মজবুত রাখে, আমাদেরকে কমফোর্ট জোনে রাখার জন্য। অর্থাৎ আপনি ধরেন পা দিয়ে উঠবস করছেন, প্রথম দিন আপনার কষ্ট লাগবে, দ্বিতীয় দিন আপনার ব্রেন চিন্তা করবে যে এই তো রোজ রোজই পা ব্যবহার করছে, পরের বার যেন এর উঠবস করতে কষ্ট কম হয়, তার এর পায়ের মাসলগুলোকে স্ট্রং করে দিই।
নট লাইক বডি বিল্ডার কিন্তু হওয়া কিন্তু কঠিন। আমি কিন্তু বডি বিল্ডার বানানোর জন্য কন্টেন্টও বানাই না, মানুষকে বলিও না, মেয়েদের তো প্রশ্নই আসে না। কিন্তু প্রত্যেকটা নারী পুরুষ সবার শরীরে মাসল আছে, এই মাসলটাকে স্ট্রং রাখলে আপনার অনেকগুলো রোগ কমে যায়। তো সেটা আমরা এরকম জাস্ট ওয়ার্কআউটের মাধ্যমে করব। শুধু হাঁটলে আবার এই বেনিফিটটা পাবেন না। এটাতে কি হবে, আপনার হাঁটু থেকে হিপ পর্যন্ত যা যা মাসল আছে সবগুলো অ্যাক্টিভ হয়ে গেল। তার আগে যেটা করালাম সেটাতে হাঁটুর নিচে যে মাংসপেশিগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হলো। এবার আস্তে আস্তে উপরে যাই। এবার আসি নি লিফটস। অনেক কষ্ট না, জাস্ট চেয়ারে বসবেন, একবার এক হাঁটু তুলবেন, তারপর আরেকবার আরেক হাঁটু তুলবেন, হ্যাঁ 10 বার, সাইক্লিং করার মতো। এবার আমরা কোমর পর্যন্ত চলে আসছি, খুব ইজি এক্সারসাইজ। ঠিক আছে, নেক্সটে যাই। এবার জাম্পিং জ্যাক্স। কি করবেন, হাত তুলবেন উপরে, আবার নামাবেন 10 বার। যদি পাশের মানুষের গায়ে লেগে যেতে পারে তো সেক্ষেত্রে উপরে তুলেন, সামনে দিয়ে তুলেন আর নামান, সামনে তোলেন আর নামান। এটা হচ্ছে বডিতে যে মাসলগুলো আছে সেগুলো অ্যাক্টিভ করার জন্য। স্ট্রং করতে হলে আবার ভারোত্তোলন করতে হবে, এটা পরের বিষয়টা পরে শেখাবো। এটা অ্যাক্টিভ করার জন্য, যে আমাদের রক্ত চলাচল বন্ধ হয়ে আছে এটাকে আমরা চালু করছি। হয়ে গেছে। এরপরে যার উপরে রাগ আছে তাকে অনুমান করেন চোখ বন্ধ করে। কালকে মনে অনেকে ভিডিও দেখতেও পারেন, আমি অবশ্য ওটা আমার পার্সোনাল আইডিতে আপলোড করেছিলাম, গ্রামীণ ফোনের একটা ইয়েতে সবাইকে শেখাচ্ছিলাম। পাঞ্চ করেন, যদি ব্যক্তিটা পাশে বসে থাকে যার উপরে রাগ আছে কোনো কলিগের উপরে, তাকেও পাঞ্চ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু পাঞ্চ করেন 10 বার। এরপরে যাই। এবার চুপ করে বসে যাবে একদম শান্ত হয়ে, যতটা শ্বাস নেওয়া যায় ততটা নেবেন, যতগুলো অক্সিজেন ঢোকানো যায় ভেতরে। 10 সেকেন্ড হোল্ড করেন, ছাড়বেন না। 10 সেকেন্ড পর আস্তে আস্তে ছাড়বেন, খুব জোরে ছাড়বেন না। হয়েছে, একবার করলে হবে, পরে বেশি করেন। এখন আজকে তো তাড়াতাড়ি সেশন শেষ করতে হবে, নাহলে আমাকে বলবে রে ভাই তাড়াতাড়ি নামেন, আপনি অনেক বোর হয়ে গেলাম আমরা। এটাতে যেটা হলো যে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা একটু বাড়ে এটাতে, আর ব্রেনে অক্সিজেনের পরিমাণ বাড়ে। তারপর যেটা হয়, ওহো এর আগে স্লাইডটা মিস করে ফেলেছে ব্রেনের। আচ্ছা সমস্যা নাই, আমি বলে দিই। যখন আমরা যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি তার আগে আমাদের ব্রেনের রক্ত চলাচল, আমাদের ব্রেনে একটা হিপোক্যাম্পাস নামে একটা অংশ আছে যেখানে আমাদের মনোযোগ ধরে রাখার জিনিসগুলো, যতগুলো নিউরন আছে সব কাজ করে, সেটাকে বলা হয় হিপোক্যাম্পাস। এটা যদি আপনারা সার্চ করেন তাহলে দেখতে পারবেন। তো ওই অংশটাতেও ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, যার কারণে মনোযোগ, তারপরে যখন আপনি অ্যাক্টিভিটি করবেন তখন মনোযোগটা বেশি থাকে। তো এখন আমি যে কাজগুলো করব বা কথাগুলো বলবো এবারে আপনারা একটু ধরতে পারবেন বেশি। এখন বলেন যে এই এক্সারসাইজগুলো করার আগে কার কার টায়ার্ড ফিল হচ্ছিল আর এখন কার কার ফিল হচ্ছে না, একটু বলেন, সত্যি কথা বলেন। মানে কমেছে, টায়ার্ডনেস ফিল কমেছে কিছুটা? যদি এটা 2-3 সেট করতেন তাহলে আরও বেশি কমতো। তো এই যে 20 মিনিট আমি হাঁটতে বলেছি সেটা জাস্ট 5 মিনিটের এক্সারসাইজে ওই 20 মিনিটের কাজটা হয়ে গেল। এখন আমরা করবো যেটা হলো যে ফিটনেসটা কী সেটা আগে আমরা জানি, কারণ যদি নাই জানি যে আসলে ফিটনেসটা কী তখন আমরা মনে করবো এটাকে অনেক কঠিন বা অনেক বড় কোনো একটা বিষয়। এখন অধিকাংশ মানুষ যেটা মনে করে যে ফিটনেস মানে হলো, যেটা আমরা সেলিব্রিটিদেরকে দেখি না, অ্যাথলেট, ডিফাইন বডি থাকবে, মাস্কুলার বডি থাকবে, ব্যাপারটা আসলে ওরকম না। আমাদের বেসিক কয়েকটা কাজ আছে, সেইগুলো করতে পারে হচ্ছে ফিটনেস। বেসিক কাজগুলো কি, হিউম্যান বডি যে একদম আদিম যুগ থেকে, আদিম যুগ মানে কি, যখন আমরা মাছ শিকার করতাম, এই পশু শিকার করতাম, যেগুলো পাহাড়ি এলাকা, ইউরোপে বেশি হয়, বাংলাদেশি এরিয়াতে নদী নালা বেশি বলে এখানে আমরা কৃষিকাজ করতাম প্রায় 10,000 বছর আগে থেকে। তার আগে আমরা যদি ইউরোপের দিকে যাই ওখানে পশু প্রাণী শিকার হতো বেশি। তো কি হতো যে আমরা অ্যাক্টিভ থাকতাম, তো আমাদের তখন কি করা লাগতো যে আমাদেরকে কোনো একটা পশুর পিছনে দৌড়ানোর জন্য দম থাকা লাগতো না, দম না থাকলে তো দৌড়াতে পারবো না বেশিক্ষণ। তো আপনি কোনো একটা কাজ করে হাঁপিয়ে যাচ্ছেন কিনা এটা দেখতে হবে। প্লাস একটা শিকার করার পর একটা প্রাণীকে ঘাড়ে করে তুলে নিয়ে বাসা পর্যন্ত আসতে হতো না, বা একটা ধরেন আমি ধান কাটলাম, কাটার পর মাথার উপরে তুলে নিয়ে আসতে হতো না বাসা পর্যন্ত, সেই পরিমাণ শক্তি আছে কিনা, যেটাকে বলা হয় মাসকুলার স্ট্রেন্থ। অর্থাৎ একটা হচ্ছে আমি শিকারের পিছিয়ে দৌড়াচ্ছি, সেটা শক্তি আছে কিনা, যেটাকে বলা হয় এন্ডুরেন্স, মানে কার্ডিওভাস্কুলার স্ট্রেন্থ, যেটা হার্টের সাথে সম্পৃক্ত, ফুসফুসের সাথে সম্পৃক্ত। আর একটা হচ্ছে আমি পণ্য বহন করে নিয়ে আসতে পারছি কিনা আমার বাসা পর্যন্ত, সেটা হচ্ছে মাসকুলার স্ট্রেন্থ। এবং আরেকটা হচ্ছে আমার বডিতে ফ্লেক্সিবিলিটি আছে কিনা, অর্থাৎ আমার উঠতে বসতে যে ইঞ্জুরি হয়ে যাচ্ছে কিনা, শরীরে ব্যথা আছে কিনা। এই তিনটার কম্বিনেশন মিলে হয় ফিটনেস। এই তিনটা যদি কারো বডিতে থাকে তাহলেই সে ফিট, তার মাসকুলার বডি থাকা দরকার নাই।
এখন এই তিনটা জিনিস আমাদের বডিতে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলি। এই তিনটা জিনিস আবার ওই কাজ করলে অ্যাক্টিভ হয়। যেমন আপনি যদি ফ্লেক্সিবিলিটি ট্রেনিং করেন, স্ট্রেচিং করেন, কিছু করেন, তাহলে বডি আরও ফ্লেক্সিবল হয়। আপনি যদি মাংসপেশিকে ব্যবহার করে কোনো কাজ করেন তাহলে মাংসপেশি আরও স্ট্রং হয়। আপনি যদি দৌড়াদৌড়ির মাধ্যমে কোনো একটা কিছু অ্যাচিভ করেন, দেখবেন যারা দৌড়ায়, ম্যারাথনে পার্টিসিপেট করে, যারা জেলে সমুদ্রে বা নদীতে ডুব দিয়ে মাছ ধরে, তাদের দম বেশি হয় সাধারণ মানুষের তুলনায়। তো কারণ তারা রেগুলার বেসিসে ওই অঙ্গটাকে ব্যবহার করছে। আমাদের বডিতে যতগুলো অঙ্গ আছে আমাদেরকে ব্যবহার করতে হবে, আপনি চান বা না চান। না ব্যবহার করলে যেটা হয়, সেগুলো সব আস্তে আস্তে আমাদের ব্রেন রিজেক্ট করতে শুরু করে, যে এই লোকটা যেহেতু ব্যবহার করছে না, তাই তার এতগুলো স্ট্রেংথের দরকার নেই। তখন আমরা আসলে রোগগুলো পাই। 1760 সালে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছিল, তার আগ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা মানুষ কৃষিকাজ করতো, কাঠুরে ছিল, জেলে ছিল, অথবা যে কোনো এক ধরনের কাজ করতো, মানে কৃষি ছাড়া আর কিছু ছিল না। 1760 সালে প্রথম যখন আপনার ইন্ডাস্ট্রি শুরু হলো, তাও এদিকে না, ইউরোপে শুরু হলো, তখন মানুষ আস্তে আস্তে, যে ব্যক্তি ধরেন কাঠ কাটতো, সে এখন ফ্যাক্টরিতে চাকরি পেয়েছে। ফ্যাক্টরিতে তো তাকে আর কাঠ কাটা লাগে না, কাঠ কাটা তো অনেক পরিশ্রম হয়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো একটা প্রোডাকশন করছে, তার কি আর ওই পরিমাণ অ্যাক্টিভিটি আছে? কিন্তু সে কিন্তু খাবার ওই পরিমাণই খাচ্ছে। মানে আমি ধরেন আজকে কাঠ কাটতাম, আমি কালকে ইন্ডাস্ট্রি ওপেন হয়েছে, আমি সেখানে যোগ দিয়েছি, যে আমি সেম খাবার খাচ্ছি আর ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তখন আস্তে আস্তে যে ডায়াবেটিস বা ক্রনিক ডিজিজ, যেগুলো রোগ দেখছেন না, 1760 সালের আগে হতোই না মানুষের, রেয়ার ডিজিজ ছিল, এইডসের মতো। এখন যদি এইডসও আপনার নর্মাল ডিজিজ হয়ে গেছে। তো এটা এখন কেন এত বেশি ডায়াবেটিস হচ্ছে? রিজনটা হচ্ছে, আমরা মনে করি যে আমাদের বাপ দাদার তো হয়নি একই খাবার খেয়ে, আমার কেন হচ্ছে? রিজন হচ্ছে, আপনার বাপ দাদা কৃষক ছিল ম্যাক্সিমামেরই বলতে গেলে। জাস্ট 2 জেনারেশন আগে গেলেই, 3 জেনারেশন আগে গেলেই, সে যত বড় শিল্পপতি হোক, তার বাপ দাদা কৃষিকাজই করতো, দেখবেন 2-3 জেনারেশন আগে। রেয়ার মানুষ আছে যাদের বাপ দাদা রাজা বা জমিদার ছিল। তো এইটা হচ্ছে ব্যাপার। তো কি হয় যে আমাদের বডি কিন্তু জাস্ট 100-200 বছর আগেও বায়োলজিক্যাল চেঞ্জ কিন্তু খুব সহজে হয় না। 100-200 বছর আগে আমরা অ্যাক্টিভিটি করতাম, 200 বছর পর আমরা অ্যাক্টিভিটি একদম বন্ধ করে দিয়েছি। প্লাস আগে যেটা হতো, 200 বছর আগে ইলেকট্রিসিটি ছিল না, সবাই সন্ধ্যা 7টা-8টার ভিতরে ঘুমাতো এবং রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতোই, ভোর 4টা-5টার সময় উঠে যেত। তো এই যে 7টা-8টার সময় ঘুমাচ্ছে, তাদের হরমোন প্রোডাকশন অনেক বেশি হতো। মানে পজিটিভ যে হরমোন আছে, মেয়েদের ইস্ট্রোজেন, সেক্সুয়াল হরমোনের নাম, ছেলেদের টেস্টোস্টেরন, এটা কিন্তু রাত 10টা, 11টার সময়, 12টার সময় যারা ঘুমায় তাদের বেশি বুস্ট হয়। তা আমরা তো ওই টাইমই পার করে ফেলছি, আমরা ঘুমাচ্ছি হচ্ছে 12টার সময়, 1টার সময়, 2টার সময়। তো আগে মানুষ কী করতো, 8টা-9টার সময় ঘুমাতো, ভোরে 4টায় উঠতো, যার কারণে তাদের হরমোনটা পিক অবস্থায় থাকতো, যার কারণে মৃত্যুর আগ পর্যন্ত দেখবেন সবাই কাজ করতো। প্রত্যেকটা বুড়া বুড়ি যা ছিল, মৃত্যুর আগে অনেকে দেখবেন গ্রামে বুড়া বুড়ি কিছু আছে যারা হচ্ছে এখনও কাজ করে, বয়স হয়ে গেছে, তাও নিজের কাজ নিজে করে। রিজনটা হচ্ছে তার লাইফস্টাইল ওখানে চেঞ্জ হয়নি। ইন্টারনেট আসার পর দেরি হয়ে গেল। তো যত আমরা আরও আধুনিকায়ন করছি নিজেকে, তত বেশি আমাদের লাইফস্টাইলে হ্যাম্পার হচ্ছে। অর্থাৎ ঘুম ঠিক না থাকলে আপনার হরমোনাল যে ইমব্যালেন্স আছে, মেয়েদের বিশেষ করে পিসিএস হয়ে যাচ্ছে, এটার রিজনটা হচ্ছে যে ঘুম ঠিক হচ্ছে না মেয়েদের। বিশেষ করে প্রেগনেন্ট হওয়ার পর মায়েদের আরও ঘুমের প্রয়োজনীয়তা বেশি, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর মায়েদের হচ্ছে ঘুমটা আরও কমে আসে, তখন আরও হরমোনাল ইমব্যালেন্স হয়। আর হরমোনাল ইমব্যালেন্স হলে মানুষের মানসিক দুশ্চিন্তা বাড়ে, মানুষ অনেক নেগেটিভ চিন্তা করে, যেটা হয়তো বা লাইফে হয়নি, ঘটেনি, সেরকম চিন্তা করে, যার কারণে প্রেগনেন্ট মহিলাদেরকে একটু মেন্টাল সাপোর্টটা বেশি জরুরি হয় প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, ছেলেরা তো কাজে চলে যায়, অফিসে চলে যায়, সেখানে যে তাদের ইম্প্যাক্টটা পড়ে, হয়তো বা তার মনোযোগ বসে না। এই রিজনটা হচ্ছে তার ঘুম ঠিক হয়নি, অথবা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিও বাড়ছে না। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়লে আবার কর্টিসল কমে যায়। এই সব কিছু মিলে আমাদের লাইফে ইম্প্যাক্ট পড়ে, যেটা এখানে মোটামুটি আপনারা সবাই আছেন, আপনারা সবাই জব করছেন, ডেস্ক জব করছেন অনেকেই। খুব রেয়ার পার্সন আছে, কেউ আছেন যে এক্সারসাইজ করেন এর বাইরে গিয়ে, কেউ আছেন হাত তুললেন তো, হাঁটেন, নর্মাল যে কোনো কয়েকজন আছেন। তো যারা দেখবেন যে এক্সারসাইজ করেন, তাদের মানসিক দুশ্চিন্তা একটু কম আসে। রিজনটা হচ্ছে সেরোটোনিন হরমোন, যেটা হ্যাপি হরমোন, আর ডোপামিন রিলিজ হয় যখন আমরা ফিজিক্যাল মুভমেন্ট করি। এটা আমাদের ওই আদিম যুগ থেকেই হয়ে আসছে সেম জিনিসটা। এই প্রসেসটাকে বুঝতে হবে। এই প্রসেসটা না বুঝলে আপনারা কখনো ওই যে বলে না যে মন খারাপ থাকে, আজ আমার মন ভালো নেই, এই বিষয়টা এরকম না। আসলে মন ভালো নেই কারণ আপনি মন ভালো থাকার জন্য যা যা করা দরকার, একজন মনে প্রশ্ন করবেন, তা করছেন না। সরি, বুঝলাম না, আমি তা বুঝতে পারিনি আপনার কথা। আচ্ছা, ঠিক আছে, এবার আসি। তো ফিজিক্যাল ফিটনেস তো আপনারা বুঝলেন, বেসিক যে কাজ আমরা করি সেটা করাই হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। এটা কিভাবে মেজার করবো যে আমি ফিট কিনা? দেখি, প্রথমে হচ্ছে হার্টের হেলথ চেক করা। কার কার কাছে স্মার্ট ওয়াচ আছে যেখানে হার্টবিট রেট দেখা যায়, বা অনেকের ফোনে দেখা যায়, আইফোনেও ফিচার আছে, মোটামুটি অনেকের আছে। দেখেন তো বসে থাকা অবস্থায় 60 থেকে 100 বিটের মতো হচ্ছে কিনা পার মিনিটে, মানে প্রতি মিনিটে 100 বার ব্লাড পাম্প করছে কিনা সর্বোচ্চ, আর মিনিমাম 60। কার কার করছে কেউ দেখে জানতে পারবেন? যার নাই ফোনে চেক করে নেবেন একবার। যদি 60-এর কম হয় তাহলে আপনার হার্টের প্রবলেম আছে, যদি 100-এর বেশি হয় তাহলে হার্টের প্রবলেম আছে, বসে থাকা অবস্থায়, রেস্ট নেওয়া অবস্থায়। যদি আপনি খেলোয়াড় হন, যারা প্রফেশনাল অ্যাথলেট, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 60 হতে হবে। এর উপরে গেলেও প্রবলেম আছে, নিচে গেলেও প্রবলেম আছে, 40 গেলেও। একবার শুনেছেন না আপনার
জসিমকে তো চেনেন, ওই যে তার পুত্র কিছুদিন আগেই হার্ট অ্যাটাক করে মারা গেছে জিমে। তার কিন্তু জেনেটিক্যালি হার্টের প্রবলেম ছিল। তো যারা এক্সারসাইজ করে, আর হার্টেরও প্রবলেম আছে জেনেটিক্যালি, যেমন তামিম ইকবালেরও ছিল হার্টের প্রবলেম। তামিম ইকবাল দেখবেন যে ব্যাটিং করতে যে হার্ট অ্যাটাক করেছিল কিছুদিন আগে। এইরকম অ্যাথলেটদেরকে মেজার করতে হয় যে তার যেন 60 বিটের উপরে না যায় হার্টবিট রেট। তো 60 বিটের উপরে যখন যাচ্ছে, যার জেনেটিক্যালি হার্টের প্রবলেম আছে, সে যখন অনেক বেশি হার্টবিট রেট বাড়াই ফেলছে এক্সারসাইজ করা অবস্থায়, তখন তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, যেটা তামিম ইকবালের ক্ষেত্রেও ঘটেছে, জসিমের পুত্র রাতুল নাম ছিল তার ক্ষেত্রেও ঘটেছে। কিন্তু এটা কিন্তু নর্মাল না, মানে সবাই জিমে যাবে আর হচ্ছে সবাই বা এক্সারসাইজ করবে বা সবাই ব্যাডমিন্টন খেলতে যাবে বা ক্রিকেট খেলতে যাবে আর হার্ট অ্যাটাক করবে তা না। অনেক সময় দেখবেন নামাজ পড়তে যে অনেকের হার্ট অ্যাটাক হয়ে যায়। রিজনটা হচ্ছে যে ওই হার্টবিটের একটা ম্যাক্সিমাম লিমিট আছে, ওটা পার হয়ে গেলে যাদের হার্টের সমস্যা আছে তাদের হার্ট অ্যাটাক হয়। এটা সবার হবে না। তো হার্টের প্রবলেম আমাদের চেক করাতে হয় হলো বয়স যখন 30 পার হয়ে যায়, তখন প্রত্যেকেরই বছরে জাস্ট একবার বা 2 বছর 3 বছর পর পর একবার ফুল বডি চেক আপ করে নিতে হয়। যদি আপনার সমস্যা নাই তারপরে করতে হয়। যদি প্রবলেম থাকে তখন ধরা পড়ে আর দ্রুত ঠিক করা যায়। আর যদি প্রবলেম বেড়ে যায় তাহলে কিন্তু ঠিক করতে দেরি হয়ে যায়। অনেকে বলে যে ভাই আপনার কথা শুনে যে টেস্ট করলাম কোনো প্রবলেম ধরা পড়লো না, আমার টাকা ওয়েস্ট। কিন্তু যদি ধরা পড়তো তাহলে আপনার অনেক লাখ লাখ টাকা বেঁচে যেত, শুরুতেই ঠিক করা যেত লাইফস্টাইল। এই জন্য বছরে একবার টেস্ট করবেন। এটাতে যদি প্রবলেম থাকে তাহলে আপনার হার্ট রেট স্ট্রং করার জন্য, হার্টবিট স্ট্রং করার জন্য কিছু ফিজিক্যাল মুভমেন্ট আছে যেগুলো আমি পরে দেখাবো, সেগুলো পারফর্ম করতে হবে। তো মোটামুটি এটা জানা জরুরি। এটা জানলে আপনি বুঝতে পারবেন আসলে কি আমাদের মানে হিউম্যান যেটা আমাদের হচ্ছে আপনার ফিলোসফি বা আমাদের যেটা থটস প্রসেস এমনভাবে কাজ করে যে আমরা যদি কোনো কিছু থেকে লাভবান হওয়ার আশা করতে না পারি তাহলে আমরা ওই কাজে ঢুকি না। আবার অথবা কোনো কিছু থেকে আমাদেরকে হারিয়ে ফেলার বা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকতে হবে, তখনই আমরা কাজটা করি। ধরেন কোনো একটা কাজ করবেন, ওটা দিয়ে আপনি ভাবতে পারেন যে এটাতে আমি হয়তো বা না করলে ক্ষতিগ্রস্ত হতে পারি বা আমার ফাইন্যান্সিয়াল লস হতে পারে, তখন আমরা ওই কাজটা দ্রুত করি। বা কোনো একটা কাজ করতে যাবেন, হয়তো আপনি ভাবেন এই লটারির টিকিটটা কিনলে আমি লাভবান হবো, তখন আমরা দ্রুত যে কিনে ফেলি, যেটা যত সহজ কাজ। তো প্রত্যেকটা জিনিসের যদি আপনি জানেন যে আপনার হেলথের প্রবলেম আছে, তখন আপনার হেলথ যেন আরও খারাপ না হয়ে যায়, তার কারণে আপনি অটোমেটিকলি ফিটনেস লাইনে চলে আসবেন। যদি আপনি মনে করেন যে আমি তো প্রচুর ফিট, আমার তো দরকার নাই করার, সেক্ষেত্রে আর ওইটা হয় না। এই কারণে 30 বছর বয়সে আমরা অত গুরুত্ব দিই না, কিন্তু 40-এর পর দেখবেন সবাই এখন স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছে। তো আমরা চাই যে যেন সুস্থ থাকা অবস্থায় আমরা এগুলো করতে পারি, অসুস্থ হওয়ার পর যেন না করি। মাসকুলার স্ট্রেন্থ, কে নিজের বডির ওজন তত কেজি উত্তোলন করতে পারেন? মানে উত্তোলন মানে কি, যে সরাতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গায়। গ্যাসের সিলিন্ডার কে তুলতে পারেন? বিয়ে করেছেন কয়জন? ওয়াইফকে কোলে তুলে ছবি তুলতে পারেন কে? পারে এই যে এদের মাসকুলার স্ট্রেন্থ আছে। মাসকুলার স্ট্রেন্থের প্রবলেম সব থেকে বেশি ভোগে মেয়েরা। এই জন্য হেলথের প্রবলেম মেয়েদের অনেক আগে শুরু হয়। ছেলেদের 35-40-এ শুরু হয়, মেয়েদের দেখবেন 25-30 বছর বয়সে পিসিএস হয়ে যাচ্ছে। যেটা হচ্ছে মাসকুলার স্ট্রেন্থ কম থাকে। আর মেয়েরা একটু প্রসেস ফুড বেশি খায় অর্ডার করে না ফুড পান্ডাতে। আর হচ্ছে আইসক্রিম একটু বেশি পছন্দ, আর অ্যাক্টিভিটি খুব কম থাকে। ছেলেদের অ্যাক্টিভিটি একটু বেশি থাকে বলে ছেলেদের প্রবলেমটা একটু পরে শুরু হয়, মেয়েদের একটু আগে শুরু হয়ে যায়। তো এই মাসকুলার স্ট্রেন্থটা অর্জন করতে হবে, অর্থাৎ আমার শরীরের যত ওজন তত কেজি আমাকে লিফট করতে হবে। লিফট মানে কি, সরাতে পারার ক্ষমতা থাকতে হবে। গ্যাসের সিলিন্ডার চারা হোক বা একটা টেবিল সরানোর ক্ষমতা হোক, এইটুকু যদি না থাকে তাহলে বুঝবেন আপনি আনফিট। যেটা 60 বছর 70 বছর হয়ে যাওয়ার পর হলে স্বাভাবিক, কিন্তু যদি 30 বছর বয়সে এরকম হয় তাহলে বুঝতে হবে যে ভাই আমার বডিতে প্রবলেম আছে, তখন কাজ করা জরুরি। এখন যেটা করবো আমরা সেটা হলো দেখবো যে আমাদের বিএমআই ঠিক আছে কিনা, যেটা হচ্ছে ওজন। মানে আমাদের উচ্চতার সাথে একটা ওজন হওয়া উচিত। এটা হচ্ছে যারা অ্যাথলেট না তাদের ক্ষেত্রে বিএমআই কার্যকর, যারা অ্যাথলেট তাদের শরীরে মাংসপেশি বেশি থাকে তাদের ওজন বেশি হতে পারে। যেমন জন সিনাকে চিনেন অনেকে, রেসলিং খেলতো ডাব্লিউডাব্লিউতে, তার ওজন হচ্ছে 114 কেজি, 6 ফিট 1 ইঞ্চি উচ্চতা, 114 কেজি ওজন। তো তাকে কিন্তু সে কিন্তু আনফিট না, কিন্তু সে কিন্তু বিএমআই হিসাব করলে সে আনফিট। তার কিন্তু 6 প্যাক অ্যাবস বডি আছে, মাসল বেশি বলে তার ওজন বেশি, তাকে এই ক্যাটাগরিতে ঢোকানো যাবে না বিএমআইতে। আমরা ঢোকাবো হচ্ছে সাধারণ মানুষ যে অ্যাথলেট না, তাদের ক্ষেত্রে বিএমআই খুব সহজে বের করা যায়, মোবাইলে করতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিএমআই বের করার সূত্র। চ্যাট জিপিটি কে ইউজ করেন? সবাই না? এখন তো সবার হাতে হাতে। চ্যাট জিপিটিতে খালি বলেন যে আমি বিএমআই বের করতে চাই, আমাকে কি কি তথ্য দিতে হবে। আপনি আপনার উচ্চতা দেন, আপনার ওজন দেন, আপনার বিএমআই বের হয়ে আসবে। একটু বের করেন তো দেখি মোবাইলে সবাই, কারণ পরে কাজ আছে, জানতে সুবিধা হবে। অথবা এইভাবেও বের করতে পারেন। এখন আপনাকে জানতে হবে যে আপনার উচ্চতা মিটারে কত, তারপরে সেটাকে স্কোয়ার করতে হবে, তারপরে আপনার কেজি দ্বারা মানে ভাগ করতে হবে শরীরের ওজন দ্বারা, দিয়ে বিএমআই এর পয়েন্ট কত আসছে সেটা জানাবেন। এখানে 24.5 এসেছে। জাস্ট একজন বের করতে পারলে হাত তুলবেন, বা কেউ যদি জানেন তাহলে আমি পরের স্লাইডে যাব।
বের হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কত বের হয়েছে? মাইক আছে নাকি? শুনতে পেলাম না। 24.2। ঠিক আছে, এবার আমরা দেখি যে কতটুকু হেলদি। দেখেন 18.5-এর নিচে কারো আসছে নাকি এখানে? কারো আসেনি মনে হয়। 24.9 পর্যন্ত ধরা হয়েছে হেলদি। কার কার আছে 24.9 পর্যন্ত? পরের গুলো আমি আর বলছি না, যাদের যারা আছে 2-3 জনের আছে 24.9 পর্যন্ত। বাকি সবার একটু ইয়ে আছে, এই পর্যন্ত সমস্যা হয় না। এই ক্যাটাগরিতে কারা আছে 29.9? 25 হোক, বর্ডার লাইন। এই ওভারওয়েট পর্যন্ত কোনো সমস্যা নাই, হাঁটুতে ব্যথা ছাড়া বা কোমরে ব্যথা ছাড়া কোনো সমস্যা হবে না। এর নিচে যারা যাবে তাদের প্রত্যেকেরই সমস্যা হবে, ইন্টারনাল অর্গান আর এক্সটার্নাল দুই ইয়েতেই। দেখেন তো এই পর্যন্ত আছে নাকি নর্মাল এবং ওভারওয়েট? 4-5 কেজি ওজন বেশি থাকা কোনো সমস্যা না। যদি কারো 4-5 কেজি বেশি ওজন থাকে সেক্ষেত্রে 25 থেকে 29-এর ভিতরে আসবে। 4-5 কেজি ওজন ঠিক করা যায়, কোনো সমস্যা না, এটা কোনো ইয়ে না। এখানে কোনো ইন্টারনাল অর্গানের কোনো প্রবলেম হবে না। প্রবলেম হয়ে যায় যাদের 30-এর উপরে চলে যায়, 35-এর উপরে চলে যায়। বলছি এখনই বলছি। তাহলে সবাই বের করা বন্ধ করে দেন, পরে বের করেন, আমি বলে দিই। প্রথমে আসি আন্ডারওয়েটে। মেয়েদের দিয়ে শুরু করি। মেয়ে ফলোয়ার বেশি, মেয়েরা সামনে বসে আছে, লেডিস ফার্স্ট। মেয়েরা যখন আন্ডারওয়েট হয়, মেয়েদের হচ্ছে ইয়ে আছে না, আন্ডারওয়েট আছে নাকি? কেউ একজন হাত তুলবেন, কেউ আছে আন্ডারওয়েট? এখন যে প্রবলেমটা হবে সেটা সবার হবে তা বলছি না, কিন্তু 95% কেসে যেটা হয় যে মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোন থাকে আর প্রোজেস্টেরন থাকে, যেটা দিয়ে মেয়েদের আসলে কি যত ধরনের সেক্সুয়াল হরমোন আসলে কি মূলটাই হচ্ছে ইস্ট্রোজেন। যদি ইস্ট্রোজেন কারো ঠিকঠাক মতো থাকে তাহলে মাসিকের সময় মানে ব্যথাটা কম হবে এবং মাসিকটাও ঠিক টাইমে হবে, লেট হবে না। আবার প্রেগনেন্সি হতেও সুবিধা হবে যাদের ইস্ট্রোজেন হরমোন পিক অবস্থায় থাকে। তো যদি কারো বডিতে আন্ডারওয়েট হয়ে যায়, অর্থাৎ কোলেস্টেরল চর্বিতে কোলেস্টেরল গুডও হয় ব্যাডও হয়, দুইটা আলাদা বিষয়। যদি কারো শরীরে হেলদি এবং আনহেলদি দুই ধরনের কোলেস্টেরলই খুব বেশি কমে যায়, সেক্ষেত্রে ইস্ট্রোজেনের সেন্সিটিভিটি কমে যায়। এই ইস্ট্রোজেনের সেন্সিটিভিটি কমে যাওয়া মানে হলো ইস্ট্রোজেন হরমোন থাকবে শরীরে, তারপরেও আপনার মাসিকের সময় পিরিয়ডসের সময় ব্যথা হবে, সন্তান জন্মদানের ক্ষেত্রে একটু ব্যথা হবে, অথবা সন্তান যখন দান করবে মানে জন্ম নিবে ওই সময় ডেলিভারির সময় পেইন হবে অনেক বেশি। তো একটা হেলদি ওয়েট মেনটেন করতে হয়। তো এটা হচ্ছে যারা হচ্ছে আন্ডারওয়েট তাদেরকে যেতে হবে। এবার ওভারওয়েটের ক্ষেত্রে যেতে হয়। পুরুষের ক্ষেত্রে কি হয়? পুরুষের যে স্পার্ম আছে, এই স্পার্ম তৈরি হয় হচ্ছে কোলেস্টেরল দিয়ে, মানে প্রোটিন দিয়ে তৈরি হয়, কিন্তু কোলেস্টেরলটা থাকে ওর ভিতরে বেশি। তো এই কোলেস্টেরল আবার আমাদের শরীরে কি দুই ধরনের কোলেস্টেরল থাকে না, এলডিএল আর এইচডিএল। এই দুই ধরনের কোলেস্টেরল যদি কারো অনেক বেশি কমে যায়, যারা অনেক বেশি পাতলা তাদের শরীরে দুই ধরনের কোলেস্টেরলই কমে যায়, তখন যেটা হয় যে স্পার্ম কাউন্ট কমে যায় যারা অনেক বেশি আন্ডারওয়েট। তো ঠিক আছে, এই কারণে আমাদের কী হতে হবে, হেলদি ওয়েটে বজায় থাকতে হবে। যারা আন্ডারওয়েট মানে যারা ওজন স্বাভাবিকের তুলনায় কম, বেশি হলে কি হয়, বেশি হলে মহিলাদের ক্ষেত্রে আসি, বেশি হলে আমাদের একই বিষয়। মহিলাদের ক্ষেত্রে যেটা হয় যে ইস্ট্রোজেন হরমোনের সেন্সিটিভ, প্রোজেস্টেরন হরমোন একটু বেড়ে যায়, সাথে সাথে কিছু পিসিএস শুনেছেন না, পলিসিস্টিক ওভারি সিনড্রোম অনেকের, এই ওভারওয়েটের সাথে এটা ডিরেক্টলি সম্পৃক্ত। আবার এই ওভারওয়েটকে এই পিসিএসকে আরও বেশি বাড়িয়ে দেয় যখন আমরা প্রসেস কার্বোহাইড্রেট খাই, অর্থাৎ যে কার্বোহাইড্রেটটাতে একে তো কার্বোহাইড্রেট যেমন বিস্কিট, তারপরে আবার চিনি মেশানো আছে, যেমন কি বলবো চানাচুর, চিপস, বিস্কিট, যেটা একে তো কার্বোহাইড্রেট আটা দিয়ে তৈরি, তারপরে আবার চিনি মেশানো আছে, যেমন আইসক্রিমে চিনি মেশানো থাকে দুধের সাথে। এইরকম খাবারগুলো খেলে আমাদের পিসিএস হওয়ার সম্ভাবনা বাড়ে। এমন না যে খাওয়া যাবে না, খাওয়া যাবে, কিন্তু রেয়ার কেসে, সপ্তাহে 1 দিন 2 দিন। কেউ যদি রোজ একদিন বিস্কিট খাচ্ছে, পরের দিন চানাচুর খাচ্ছে, তারপরের দিন সিঙ্গারা খাচ্ছে, তারপরের দিন আইসক্রিম খাচ্ছে, এরকম করে ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট আইটেম খান, সেক্ষেত্রে পিসিএস হওয়ার সম্ভাবনা বাড়ে এবং সেটা ওভারওয়েট থাকলে আরও বেশি সেটা কার্যকর হয়। ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, ছেলেদের কিন্তু ভিসারাল ফ্যাট বেশি হয়, মহিলাদের সাবকিউটেনাস ফ্যাট বেশি হয়। 2 ধরনের চর্বি হয় মানুষের শরীরে। অনেক কঠিন লাগতে পারে টার্ম, একটু সহজভাবে বলে দিই। সাবকিউটেনাস ফ্যাট হচ্ছে চামড়ার উপরে যেটা থাকে, চামড়ার সাথে যেটা লেগে থাকে, যেটা মেয়েদের বেশি হয়। মেয়েদের শরীরে সাবকিউটেনাস ফ্যাট বেশি হয়, মেয়েদের অঙ্গের সাথে চর্বি কম হয়। কখনো শুনেছেন কম বয়স্ক কোনো মেয়ে হার্ট অ্যাটাক করেছে? কেউ শুনেছেন? খুব রেয়ার। কেন? হার্টের পাশে মেয়েদের সহজে চর্বি জমে না, কারণ মেয়েদের মোট চর্বি সব উপরে জমে, ভেতরে জমে না। ছেলেদের কেন এত 30 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়, 25 বছর, 22 বছর, 40 হলে তো অনেকেরই হার্ট অ্যাটাক হচ্ছে? কারণ ছেলেদের ভিসারাল ফ্যাট বেশি হয়। ভিসারাল ফ্যাট হচ্ছে অঙ্গের সাথে যে চর্বিগুলো লেগে থাকে, অর্থাৎ লিভারের সাথে যেটা লেগে আছে, কিডনির সাথে, হার্টের সাথে, এটাকে ভিসারাল ফ্যাট বলা হয়। ভিসারাল ফ্যাট যদি কারো বেড়ে যায়, যেটা পুরুষের বাড়ে, পুরুষের ক্ষেত্রে যেটা হয় ভিসারাল ফ্যাট বেশি বেড়ে গেলে আমাদের শরীরে
পুরুষের শরীরে টেস্টোস্টেরন আছে না, এই টেস্টোস্টেরন হরমোন ভিসারাল ফ্যাটের সাথে রিয়াকশন ঘটিয়ে ইস্ট্রোজেন হরমোনে রূপান্তর করে ফেলে। অর্থাৎ পুরুষ মানুষের শরীরে তলপেটে যদি চর্বি বেশি হয় তখন তার শরীরে মেয়েদের হরমোন বেশি উৎপন্ন হবে। তো এই মেয়েদের হরমোন বেশি উৎপন্ন হলে টেস্টোস্টেরন ডাউন হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এইভাবে ইন্টার কানেক্টেড সব, ইন্টার রিলেটেড সব। তো এটা কিভাবে হয়, ওই একই মূল, যে কম ঘুমায়, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না, যে প্রয়োজনের তুলনায় বেশি খায়, তার বডিতে ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায় পুরুষ হলে। মেয়ে হলে ইস্ট্রোজেন হরমোন কমে যায়। মানে আমাদের দুজনের আলাদা আলাদা বডি, আলাদা আলাদা জেনেটিক, আলাদা আলাদা হচ্ছে ডিএনএ, এই কারণে এরকম হয়। এই কারণে আমাদেরকে ওই অ্যাক্টিভিটির ভিতরে থাকতে হয়, যার কারণে প্রত্যেকটা পশু প্রাণী, মানে যতগুলো পশু প্রাণী আছে যারা বুদ্ধি খাটাতে পারে না, ব্রেন দিয়ে কাজ করে না, তারা সবাই কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে পারে। মানুষের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়, মানুষের 40-50 হয়ে গেলে মানুষ শারীরিক পরিশ্রম করার ক্ষমতা হারিয়ে ফেলে, যেটাকে স্যারকোপ্যানিক অবিসিটি বলা হয়। এটা হবে না যদি কেউ 20 বছর 30 বছর বয়স থেকে অ্যাক্টিভিটির ভিতরে থাকে। তো আমরা বুঝলাম যে কেন আমাদের দরকার। এবার দেখেন একটা পিন পয়েন্ট ওজন দেওয়া আছে, কারা কারা নিজের ওজন জানেন? এক্স্যাক্ট এই ওজনই হওয়া লাগবে তা না, এর থেকে 10% বেশি হতে পারবেন, 10% কমও হতে পারবেন, তাহলে আপনি হেলদি স্টেটে আছেন। অর্থাৎ যার 5 ফিট উচ্চতা, তার ওজন যদি 48-এর সাথে 10% করেন, তাহলে আরও 5 কেজি যোগ করেন, 53 কেজির নিচে হয় বা 53 কেজির মধ্যে হয়, তাহলে সে ফিট একদম। হতে পারে তার জেনেটিক্যাল প্রবলেম থাকতে পারে, জেনেটিক্যালি সে ডায়াবেটিস পেতে পারে, হার্টের রোগ পেতে পারে, জেনেটিক্যাল যেগুলো, কিন্তু নর্মালি ক্রনিক ডিজিজ হবে না, তার খুব চান্সেসটা কমে যায়। কেউ আছেন নাকি আইডিয়াল ওয়েট স্টেটে? এখন দেখেন বহু মানুষ আছে আইডিয়াল ওয়েট স্টেটে আছে, তারপরেও সমস্যা। কিভাবে হয় বলেন তো? আইডিয়ালে আছে, দেখবেন অনেক মানুষ আছে, পুরুষ মানুষের কথাই বলি, মেয়েদের আমি উদাহরণ দিচ্ছি না, শোল্ডার থেকে চেস্ট অনেক চিকন, হাত চিকন, কিন্তু পেট অনেক বড়, ওদের আইডিয়াল ওয়েটে আছে, কিন্তু সে আন্ডার ওয়েট, কিন্তু তার শরীরে মাসল কম। সে আইডিয়াল ওয়েটেই আছে, কিন্তু তার শরীরে মাসল কম, ভিসারাল ফ্যাট বেশি, সেই পুরুষেরও সমস্যা হবে। অর্থাৎ আইডিয়াল ওয়েটে থাকাটাই একমাত্র সমাধান না, আপনার পুরো বডির পশ্চারও ঠিক হতে হবে, যে বডিতে যেন আমার কোমরের তুলনায় যেন আমার চেস্ট চওড়া হয়, এটা মাথায় রাখতে হবে। তো যার চেস্ট চওড়া, কোমর চিকন, তার ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন একদম পর্যাপ্ত পিক অবস্থায় থাকে। 30 বছর বয়সের আগে কিন্তু একজন মোটা মানুষেরও টেস্টোস্টেরন অনেক বেশি থাকে, যারা একদম আনফিট, কিন্তু 30 পার হলে ইম্প্যাক্টটা পড়ে। তো এটা মাথায় রাখতে হবে যে মোটামুটি কার 30 পার হয়েছে, না হয়নি, না ছুঁই 30 পার হয়ে গেছে, কার মোটামুটি অনেকেরই আছে পার, ওই তো কাছাকাছি। তো এই অবস্থাতে এসে আপনাদের জন্য এই সেশনটা আয়োজন করেছে যারা, তাদের জন্য একটু হাততালি দেন, কারণ আপনাদের খুব দরকার ছিল। এই বয়সে এসে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা আমি কঠিন করছি, আমি ইজি করে দিব একদম, যেন আপনারা করতে পারেন বাসাতে হলেও, আপনাকে জিমে যেতে হবে না, বা আপনাকে কোনো যে ফ্যান্সি কোনো ট্রেনার হায়ার করতে হবে না, কিছু করতে হবে না। আমি এখানে রুটিন থেকে শুরু করে সব কিছু দিয়ে দিব, আর আমি স্লাইডটাও দিয়ে যাব। আপনারা চাইলে আপনাদের যারা অথরিটি আছে তাদের কাছ থেকে স্লাইডটা কালেক্ট করে নেবেন, এটা প্রিন্ট আউট করে আপনারা আরও ইনফরমেশন পেয়ে যাবেন। যেটা বুঝবেন না, ChatGPT-কে বা গুগলে সার্চ করলে আরও পেয়ে যাবেন। আরও অনেক ইনফরমেশন আছে, আজকে দিচ্ছি আস্তে আস্তে। এবার আমরা দেখি টেবিলে বসে, চেয়ারে বসে কে কে কাজ করি। কেউ আছে নাকি বিছানায় শুয়ে কাজ করেন? বিছানায় শুয়ে কাজ করা চেয়ারে বসে কাজ করা থেকে হেলদি। এটা কিন্তু সত্যি, কারণ কি আমাদের স্পাইনের উপরে যে প্রেশারটা পড়ে চেয়ারে, এটা কিছু কিছু অভ্যাস গঠন করলে সেই প্রেশারটা পড়বে না। এখন কি অভ্যাস গঠন করবো সেটা আমরা দেখি। এইভাবে বসেন কারা? একদম চেয়ারের পেছনে হিপটাকে নিয়ে, যে শোল্ডারও থাকে চেয়ারে, এইভাবে বসেন কারা? 1-2 জন আছেন। কে কে আছেন যে চেয়ার থেকে সামনে এগিয়ে এসে বসেন? অধিকাংশই। এটা করা যাবে না, সামনে এগিয়ে এসে বসলে কম্প্রেশন ঘটে, এটা করবেন না। তো এই বসার সিস্টেমটাকে ঠিক করতে হবে, কারণ এখন বয়স হচ্ছে, তো মানে বয়স মানে কি 30 হয়েছে, তো কিছুদিন 10 বছর পর 40 হয়ে যাবে। সাধারণত অল্প বয়সে কিন্তু আমাদেরকে মনে হয় যে বছর অনেক দেরিতে আসে, যখন বয়স বাড়ে তখন কিন্তু বছর মানে কম লাগে, মনে হয় যে টাইম খুব দ্রুত পার হয়ে যাচ্ছে। রিজনটা হচ্ছে, যে ব্যক্তির বয়স 5, তার সারা জীবন 5 বছরের, তার কাছে এক একটা বছর অনেক বড়। যে ব্যক্তির বয়স 50, সে অর্ধেক পার করে ফেলেছে তার জীবন, তার কাছে প্রত্যেকটা দিন মনে হবে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে দিন অনেক বড় লাগে, এটা পার্সপেক্টিভ। এটা ওরা চিন্তা করে যে 1 বছর মানে অনেক বড়, কারণ আমি তো 5 বছর বয়স মাত্র, আমার তো বয়স মাত্র 20 বছর, কিন্তু যার বয়স 60-70 হয়ে গেছে তার কাছে 10 বছর কোনো ফ্যাক্টর না। তো আগামী 10 বছর কীভাবে পার হয়ে যাবে আপনারা বুঝবেনও না। তো তখন যে প্রবলেমটা ফেস করবেন, তো এখন থেকে আমরা অভ্যাস করবো হচ্ছে হিপ একদম পেছনে যাবে, শোল্ডার থাকবে, এবং হাতের কিছু অংশটা টেবিলের উপরে থাকবে, মানে পুরোপুরি টেবিল থেকে একদম দূরে সরে যে এইভাবে কাজ করবেন। এইভাবে কাজ করলে শোল্ডার ইনজুরি হবে। আস্তে আস্তে একটু কাছে যাবেন, হাতটা যেন টেবিলের উপরে রেখে রেস্ট নেওয়া যায়, এই অবস্থায় কাজ করবেন। ফ্ল্যাট সার্ফেসে শুতে হবে। এখানে ফ্ল্যাট সার্ফেসের ছবি দিয়েছে কোথাও? আচ্ছা, এখানে আবার উপর শুয়ে আছে, যদি এটা
ঠিক না, কিন্তু আমরা করে ফেলি সবাই, এটা করা যাবে। কিন্তু যেটা ফ্ল্যাট সারফেস বলতে কি, আমাদের যে কুশনটা হবে ওটা যেন ঢুকে না যায় শুলে, মানে এতটা যেন নরম না হয় যে আমি শোয়ার সময় ঢুকে যাচ্ছে, তখন কোমরের কম্প্রেশন সৃষ্টি হয়, অর্থাৎ কোমরটা বাঁকা অবস্থায় থাকে। মোটামুটি আমরা তো ঘুমাই কতক্ষণ, 6 থেকে 7 ঘন্টা, ওই 6 থেকে 7 ঘন্টা কোমরটা বাঁকা অবস্থায় থাকে। যদি কখনো হোটেলে যান, ট্যুর দেন, ঘুরতে যান, তখন আপনারা হোটেলের বেডে ঘুমাতে পারেন, 1-2 দিনের জন্য সমস্যা নাই। কিন্তু রোজ রোজ যদি কেউ বাসাতে অনেক আরামদায়ক সোফা ইউজ করেন, সেক্ষেত্রে সমস্যা হবে। কারণ প্রত্যেকটা প্রাণী কিন্তু ওই ফ্ল্যাট সার্ফেসে শক্ত জমিনের উপরেই শুয়ে পড়ে। মানুষ একটু কমফোর্ট চাই, তো আপনার কুশনটা যেন পরিষ্কার হয়, সফট যেন না হয়। পরিষ্কার হওয়াটা জরুরি। যেমন আমরা বলি না, জামা কাপড় দামি হওয়া জরুরি না, পরিষ্কার হওয়া জরুরি। বডি যদি ফিট থাকে, ওই কম দামি জামাতেও আপনাকে দেখতে সুন্দর লাগবে। এটা আমি অনেকবারই বলি। তো আমরা যদি ঘুমানোর সময় জাস্ট ফ্ল্যাট সার্ফেসে ঘুমাই এবং সেটা পরিষ্কার হয়, সেটা মেঝে হোক বা যে কোনো জায়গা হোক, আমাদের যে পশ্চারটা আছে সেটা সেফ থাকবে। আর সোজা হয়ে বসতে হবে, এটা জানেন। এই মূলত এটা দেখবেন যে হিপটা যেন চেয়ারের একদম পেছনে যায়, তাহলে অটোমেটিকলি আপনাদের পশ্চারটা ঠিক থাকবে। একদম পেছনে যে বসবেন। কেউ ঠিক করেছেন নাকি? এটা শোনার পর অনেকে ঠিক করেছেন মনে হয় বসার স্টাইলটা। তো শেষ পর্যন্ত যে বসবেন। এখন দেখেন যে 20 বছর বয়সে আমাদের এই জেলটা থাকে হাড়ের মাঝখানে, এটাকে সাইনাবল ফ্লুইড বলা হয়। এক ধরনের ফ্লুইড থাকে যে আমরা যে আঙ্গুল পটপট করে আওয়াজ হয় না, দুইটা হাড়ের মাঝখানে কিন্তু এক ধরনের জেল থাকে যেটা ঘর্ষণটাকে রোধ করে। কার্টিলেজও থাকে। এই জেলটা যত বয়স বাড়ে তত শুকিয়ে যেতে শুরু করে। 60 বছর বয়সে এরকম থাকে। এটা শুকাবে না সিম্পল কয়েকটা অ্যাক্টিভিটির মাধ্যমে। দেখেন কয়েকটা অ্যাক্টিভিটি আছে। এটা হচ্ছে এই যে কমপ্রেস করছে, আমরা অধিকাংশ সময় হয়ে বসে থাকি মনের অজান্তেই, যেটা ছোট বাচ্চারা করে স্কুলে বেশি। এটাতে কি হয়, কম্প্রেশন ঘটছে। এটাকে, এই কম্প্রেশনকে যদি আপনি ঠিক করতে চান, তাহলে আপনাকে ডিকম্প্রেশন করাতে হবে, উল্টা দিকে ঘোরাতে হবে। মানে যেটা করে আমরা যেভাবে কুঁজা হয়ে বসছি, আমাকে এমন একটা অ্যাক্টিভিটি করতে হবে যেন আমার ডিকম্প্রেশন ঘটে। সেটা সিম্পলি বাসায় এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে করা যাবে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই বিছানাতে থাকা অবস্থাতেই এইভাবে একটু হোল্ড করবেন 1 থেকে 2 মিনিট। তাহলে আপনার যে জেলগুলো শুকাতে শুরু করছে সেগুলো আবার রিগেন হবে, আবার উৎপন্ন হবে ওই জায়গাতেই। যাদের অলরেডি কোমরে ব্যথা শুরু হয়েছে তাদেরকে একটু সাজেশন দিবেন। আপনার বাসাতে অনেকে থাকতে পারে, আর আপনার যদি না হয় এটা করতে পারেন, অথবা ওভারঅল কিছু এক্সারসাইজ দেখাবো আমি, ওগুলো করলেও হয়ে যাবে। ওটা আমি পরে দেখাচ্ছি, একজনকে নিয়ে আসছি সাথে করে এক্সারসাইজ দেখানোর জন্য, সমস্যা নাই। আচ্ছা, এটাতে যাই। কার কার বাসায় বিড়াল বা কুকুর আছে? পোষেন বিড়াল, দেখেছেন না এই মুভমেন্টটা করে প্রত্যেকটা প্রাণী, যাদেরই 4টা পা আছে। গরু বাদে, গরু করে না মনে হয়, গরু করে না। এমনি বিড়াল, কুকুর, এই টাইপের প্রাণীগুলো এই কাজটা করে। ওদেরও কিন্তু এই কম্প্রেশন ঘটে, তখন তারা ডিকম্প্রেশন করে। তো আমরা কিন্তু এই জিনিসটাকে মিস করি সবাই। তো এটা হচ্ছে এমন না যে আমাদের হচ্ছে হাজার হাজার বছর ধরে মানুষ করে আসছিল। আগে কেন দরকার হতো না? কারণ আমরা যে অ্যাক্টিভিটিগুলো করতাম, ভারোত্তোলন করছি, কোনো একটা বস্তা বোঝাই করে নিয়ে যাচ্ছি, বা আমাদের যদি 2000 বছর আগেও হিস্ট্রি চেক করে দেখি যে ম্যাক্সিমাম মানুষ ছিল যাযাবর। ওই হাতে করে, ঘাড়ে করে অনেক দূর পর্যন্ত আপনার পণ্য বহন করে নিয়ে যেতে হতো। যে সামগ্রীগুলো আছে সেগুলোতে বডি সব সময় ফ্লেক্সিবল থাকতো, অ্যাক্টিভিটির ভিতরে থাকতো। যেহেতু এখন অ্যাক্টিভিটি কম, তাই আমাদের এই কোমরে সেই কম্প্রেশনটা ঘটে। তো এই জন্য আমাদেরকে এটা করা জরুরি খুব। তো টাইম টু টাইম এটা আপনার অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই যদি আপনার এরকম হয়েও যায়, যেমন অনেকে 30-35 বছর বয়সে কোমরে ব্যথা হতে পারে, আপনি যদি আপনার মেরুদণ্ডকে বারবার ইউজ করেন, তখন আপনার মেরুদণ্ডে আবার জেল গেইন হবে। এই কারণে কেউ যদি বলে যে এখানে ওখানে ব্যথা করছে, কমপ্লিটলি বেড রেস্টে চলে যাও। যদি না সেখানে ইনজুরি হয়, সেক্ষেত্রে বেড রেস্টে যাওয়া যাবে না, ওটা রং মুভ হবে। মানে এমন একটা অ্যাক্টিভিটি করতে হবে যেন ওইখানে প্রেশার পড়ছে না, কিন্তু আমার ওভারঅল কাজ হয়ে যাচ্ছে। যেমন অনেক সময় দেখেন যে কেউ কারো যদি কোমরে লাগে, বলা হয় যে টোটালি বেড রেস্টে চলে যাও। কিছু কিছু এক্সারসাইজ আছে কোমরে প্রেশার না পড়ে আপনার ফুল বডির মুভমেন্ট করা যায়। সেগুলো একজন প্রফেশনাল ট্রেনারকে হায়ার করে আপনি শিখতে পারেন, অথবা আপনি কিছু ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। ফুল বডির মুভমেন্ট রাখবেন। ফুললি বেড রেস্টে চলে গেলে আমাদের মাসেল আরও দ্রুত লস হয় এবং ফ্যাট আরও দ্রুত গেইন হয়। এই কারণে ফুললি বেড রেস্টে যাওয়া যাবে না। যদি শুয়েও থাকেন, শুয়ে থেকেও এক্সারসাইজ করা যায় অনেক ধরনের, সেগুলোও করতে হবে পারফর্ম। এবার আসি চোখের প্রবলেম। ওই যে কিছুক্ষণ আগে একজন আমাকে বলছিল যে, আমি এর আগে একবার বলেছিলাম একটা সেশনে, যে প্রতি 20 মিনিট পর পর আমরা 20 ফিট দূরত্বের কোনো একটা বিষয়কে দেখব 20 সেকেন্ডের জন্য। ও আচ্ছা, নামাজের ব্রেক আর কতক্ষণ? 5 মিনিট কথা বলে তারা ব্রেক দিয়ে একটা, আর 5 মিনিট কথা বলে এটা শেষ করে। এটা করা কেন জরুরি? কারণ আমরা যখন কাছের কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকি অনেকক্ষণ যাব, তখন আমাদের দূরের দৃশ্য দেখার ক্ষমতা কমে যায়। এটা এক ধরনের হাইপারট্রফি ইফেক্ট। আমরা যেই বডির যে অংশটা যত বেশি ইউজ করব, সেটা তত বেশি স্ট্রং হয়, আর যেটাকে কম ইউজ করব সেটা তত বেশি দুর্বল হয়।
সায়েন্টিস্টরা অনুমান করছে যে 2050 সালের ভিতরে প্রায় 75 থেকে 80% মানুষেরই দূরের দৃশ্য দেখার ক্ষমতা হারিয়ে যাবে, আর দূরের দৃশ্য স্পষ্ট দেখতে পাবে না, কিন্তু কাছের দৃশ্য দেখার ক্ষমতা প্রকট হয়ে যাবে। এই রিজনটা হচ্ছে আমরা কাছে এখন সবাই স্ক্রিন আসক্ত বলতে কি আমাদেরকে স্ক্রিনে কাজ করতে হয় বেশি। ব্রাইটনেসের এই ব্যাপারটা বোঝেন, এই চোখের এই গুরুত্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই চোখের জিনিসটা, চোখ কিন্তু ডিরেক্টলি ব্রেনের সাথে কানেক্টেড থাকে, আর চোখে যদি প্রেশার পড়ে কোনো একটা কাজে তাহলে কিন্তু আমাদের স্ট্রেস হরমোন রিলিজ হয়, আর স্ট্রেস হরমোন রিলিজ হলে কিন্তু আমাদের ওই কাজ করতে আর ভালো লাগে না। অনেকে দেখবেন যে গল্পের বই পড়ে মজা পায়, কিন্তু একাডেমিক বই পড়লে কষ্ট লাগে, মনে থাকে না। এই একটাই রিজন হচ্ছে স্ট্রেস। গল্পের বই পড়লে ডোপামিন সেরোটোনিন রিলিজ হয়, নর্মাল কাজ করলে, নর্মাল বই পড়লে আমাদের কর্টিসল রিলিজ হয়, তখন আর মনে থাকে না, ভালো লাগে না। তো আমরা কী করবো, যে চোখে প্রেশার যেন কম পড়ে তার কারণে আমরা যে ব্রাইটনেসটা রাখবো রুমের, বা যেই পিসিতে বা ল্যাপটপে বা কম্পিউটারে মোবাইলে কাজ করছি, সেটার ব্রাইটনেস রুমের আলোর থেকে কম হবে, রুমের আলো থেকে বেশি হবে না। অর্থাৎ অন্ধকার রুমে অনেকে দেখেছেন না মোবাইল ইউজ করে, ওটাতে কিন্তু চোখের উপরে আরও বেশি প্রেশার পড়ে। সবসময় যেটা চেষ্টা করবেন, যতক্ষণ আপনি স্ক্রিন দেখছেন রুমে যেন আলো জ্বলতে থাকে, যখন স্ক্রিন ছাড়বেন তখন আপনি রুমের লাইট বন্ধ করবেন। এই যে কম্বলের নিচে নিয়ে মোবাইলে দেখা, এটা করা যাবে না, চোখের ব্যাপক ক্ষতি হয়। তো সেটা করা যাবে না, এটাতে কর্টিসল রেজ হয়, আর কর্টিসল রেজ হলে আমাদের লিভার 100 গ্রামের মতো চিনি তৈরি করে, মানে সর্বোচ্চ। আপনি চিনি খাবেন না, কিন্তু 100 গ্রাম চিনি লিভার অটোমেটিক তৈরি করবে, কারণ ফিল করে যে লোকটা বিপদে আছে, এমন একটা কাজ করছে যেটা তাকে মেন্টাল স্ট্রেস দিচ্ছে। এটা সে আগে যুগ থেকেই হয়ে আসছে এরকমই। এটা করা যাবে না, এই কারণে আমরা চোখকে স্ট্রেস দিব না। ব্লু লাইট ফিল্টার্স ইউজ করতে পারেন, এখন বিভিন্ন কম্পিউটারে মোবাইলে অটোমেটিক ব্লু লাইট থাকেই ফিচার, তো এটা দরকারও হয় না অনেক সময়। ডিস্টেন্স যেটা হবে, যে ল্যাপটপে আপনার ডেস্কে কাজ করেন, সেটা আপনাদের চোখ থেকে 20 থেকে 28 ইঞ্চি দূরত্বে থাকতে হবে স্ক্রিন ডিস্টেন্স, অর্থাৎ খুব কাছে থাকা যাবে না, খুব বেশি দূরে থাকা যাবে না, যেন পড়তে সুবিধা হয়। এবং স্ক্রিনে যে টপটা থাকবে, যেটা স্ক্রিনের টপ, ওটা যেন একদম চোখ বরাবর থাকে, মানে চোখ যেখানে ওই বরাবর স্ক্রিনের বর্ডারটা থাকবে, উপরেও হবে না নিচেও হবে না। এটাতে কী হবে, চোখের উপরে মিনিমাম প্রেশারটা পড়ে, অর্থাৎ স্ক্রিন ইউজ করব কিন্তু চোখে ক্ষতি হবে না, সেটা আমি শেখাচ্ছি এখানে। এবং যারা পানি কম পান করেন তাদের কিন্তু চোখের ওয়াটার শুকিয়ে যায়, যার কারণে চোখে ব্যথা হয়। তো পানি আমরা কি করব, প্রতি 9 কেজি ওজনের জন্য 1 গ্লাস পানি পান করব সারাদিনে। এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, যে পরিশ্রম করে না। যদি আপনারা এক্সারসাইজ করেন, অ্যাক্টিভিটি করেন, তখন এই পরিমাণটা বাড়বে, কিন্তু এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট। অর্থাৎ আপনার ওজন যদি 90 কেজি হয়, তাহলে 10 গ্লাস পানি পান করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। 9 কেজি ওজনের জন্য 1 গ্লাস পানি আমরা পান করব। এবং চোখের পুষ্টির জন্য যেগুলো দরকার, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লিউটিন আর জিয়ানজাথিন। বাকিগুলো আমরা খাই, আমরা অনেকে গাজর টাজর, মিষ্টি আলু এগুলো খাই, পালং শাক খাই। এটা থাকে হচ্ছে সাধারণত সবজি, মানে পাতা আছে এইরকম সবজিতে, মানে যেসব শাকে পাতা থাকে, পালং শাক, লাল শাক, এইরকম সবজি খেলে আমাদের চোখের উপকারিতা সব থেকে বেশি হয়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আমাদের বডি কিন্তু প্রত্যেকটা অঙ্গ একটার সাথে আরেকটা রিলেটেড। আপনি যদি মনে করেন এই অঙ্গটার আমার দরকার নাই, যেমন আমরা আছে না গাড়ি বাইকের ক্ষেত্রে বা মোবাইল কেনার ক্ষেত্রে, ভাই এই ফিচার আমার দরকার নাই, চাইলে বাদ দিতে পারি, কিন্তু বডির ব্যাপারটা এমন যে প্রত্যেকটা জিনিসেরই দরকার আছে। যদি কারো আঙ্গুল একটা কাটা পড়ে যায়, ধরেন কোনো একটা অ্যাক্সিডেন্টে, তাহলে প্রথম কয়েকদিন তার একটু অসুবিধা হবে, কিছুদিন পর সে মানিয়ে নেবে, কিন্তু ওটার গুরুত্ব সে তখন বুঝবে যে তার গ্রিপ স্ট্রেংথ কমে গেছে। যদি জাস্ট একটা আঙ্গুল বাদ দিয়ে দেওয়া হয়, আপনি বাকি 4 আঙ্গুল দিয়ে যদি একটা ভারী ওজন তোলার চেষ্টা করেন, তাহলে দেখবেন কতটা শক্তি কমে যাচ্ছে। তো আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা গুরুত্ব আছে, এই জন্য বডির ক্ষেত্রে কোনো অঙ্গকে বাদ দিতে হয় না। কারণ আমি চোখটাও নিয়ে আসলাম, যদি এটা বলার কথা না, কেন আনলাম, কারণ আপনাদেরকে স্ক্রিনে হেভি লাইফস্টাইল লিড করতে হয়, এই কারণে। এরপরে আমরা যাই নিউট্রিশন, খাবো কি, নিউট্রিশন কি না কি এগুলো আর বললাম না, যেহেতু টাইম কম। আমাদের শরীর মনে করেন এই যে 6টা সুষম খাদ্যের উপাদান আমরা পড়েছিলাম না ছোটোবেলা থেকেই, এর ভিতরে কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন, এই 3টা খাবার হচ্ছে আমাদের যত স্বাস্থ্য নষ্টের মূল। মানে খারাপ বলছি না, কম খাওয়াও স্বাস্থ্য নষ্টের মূল, বেশি খাওয়া স্বাস্থ্য নষ্টের মূল। কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। ভিটামিন, ওয়াটার, মিনারেলস এগুলো আমরা সাধারণত অত বেশি পান করি না। ম্যাক্সিমাম মানুষই পর্যাপ্ত পানি পান করে না, ম্যাক্সিমাম মানুষই মিনারেলস সমৃদ্ধ খাবার অর্থাৎ খনিজ খায় না, ম্যাক্সিমাম মানুষই ভিটামিন সমৃদ্ধ খাবার খায় না, অধিকাংশ মানুষই। আর এই খাবারগুলো আবার এমন যে এটা যতই খান আপনার চর্বি বাড়বে না, কারণ এখানে ক্যালোরি নাই, 0 ক্যালোরি। অর্থাৎ পানি আপনি 10 লিটার 20 লিটার পান করেন, সেটাতে আপনার ইন্টারনাল অর্গানের ক্ষতি হবে, কিন্তু চর্বি বাড়বে না। হ্যাঁ, 1 লিটার পানি পান করে ওজন মাপার মেশিনে দাঁড়ালে 1 কেজি ওজন বেশি দেখাবে, কিন্তু সেটা সারাদিনে যখন প্রস্রাব করবেন, ঘামবেন, তখন আবার কমে যাবে। ওটা চর্বি না। মানে ওজন কিন্তু আমাদের রক্তের মাধ্যমেও বাড়ে, হাড়ের মাধ্যমেও বাড়ে, মাংসপেশির মাধ্যমেও বাড়ে, চর্বির মাধ্যমেও বাড়ে। তা আমরা হাড়, মাংসপেশি, রক্ত এগুলো সব ঠিক রাখবো, জাস্ট চর্বিটাকে কমানোর টিপসটা দিব, ঠিক আছে? জাস্ট চর্বি কমানোর চেষ্টা করবো। তো অধিকাংশ মানুষ শুনেছেন যে প্রচুর কম খাওয়া শুরু করে, যখনই বলা হয় যে ভাই আপনার তো ওজন বেড়ে গেছে, কমাতে হবে, তখন কম খাওয়া শুরু করে। তখন যেটা হয়, চর্বি, মাংসপেশি, হাড় এবং রক্ত সবগুলো শুকায়,
দিয়ে অসুস্থ হয়ে যায়। কিছুদিন আগে একটা শুনেছেন না, কন্টেন্ট ক্রিয়েটর মারা গেছে, 45 কেজি না কত কেজি ওজন কমিয়েছে খুব দ্রুত সময়ে। রিজনটাই এটা যে সে কোনো কিছু না বুঝে সব খাবার খাওয়া কমিয়েছিল। তা আমরা পরে দেখাচ্ছি যে কিভাবে কি করবেন। দেখেন কোন খাবারের কি কাজ। এই প্রোটিনের মূল কাজ হচ্ছে আমাদের শরীরে যে মাংসপেশিগুলো আছে, অর্থাৎ হাড়ের সাথে যে লেগে থাকা মাংসপেশিগুলো আছে যেগুলো আমাদেরকে সাপোর্ট দেয়, সেগুলোকে ঠিক রাখে প্রোটিন। বাড়ানোর ব্যাপার আলাদা, যারা প্রফেশনাল বডি বিল্ডার তারা প্রচুর প্রোটিন খায়, ওরা বাড়াতে চায়, ওটার ব্যাপার আলাদা। কিন্তু টিকিয়ে রাখতে হলে তো মানে একটা মিনিমাম প্রোটিন আছে, সেটা দরকার। কার্বোহাইড্রেট যেটা হচ্ছে আমাদের ব্রেন ফাংশন করে বা আমাদের শরীর কাজ করে, মূলত সবথেকে ইম্পর্টেন্ট ফুয়েল যেটা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। এটা গ্লুকোজে রূপান্তর হয়ে যায়। তো কেউ যদি একদমই কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দেয় হঠাৎ করে, তাহলে দেখবেন এনার্জি, মাথা ঘুরে। অনেকে আছে যে ডায়েট করার চেষ্টা করেছেন, কেউ কেউ কখনো খাবার খাওয়া কমাবেন, দেখবেন মাথা ঘুরবে। তো যেটা করি আমরা, যে অল্প পরিমাণে খাবার খাওয়া কমাই, অর্থাৎ আগে আপনি 2 প্লেট ভাত খেতেন, এখন আমরা 1.5 প্লেট করে দিলাম। এমন না যে 2 প্লেট ভাত খেতাম এখন 1 প্লেটও খাবো না, ওরকম করলে সমস্যা। সেটা আমরা শিখে দিচ্ছি কীভাবে ক্যালোরি কাউন্ট করবেন। আচ্ছা, ফ্যাটের কাজটা বলে দিই। ফ্যাট মানে তো আবার অধিকাংশ মানুষ মনে করে যে চর্বি মানেই খারাপ, কিন্তু চর্বি কিন্তু প্রকারভেদ হয়। যেমন আমরা পড়েছি না স্নেহ, ছোটোবেলায় ক্লাস 6-এ একটা বই, একটা টপিক ছিল, কিন্তু পরে কিন্তু আমরা ভুলে গেছি। ক্লাস 10-এ উঠতে উঠতে আমরা ভুলে গেছি। এই রিজনটা হচ্ছে যে এই চর্বি যেটা, এই চর্বি কিন্তু এখন আমরা এমন প্রকার, মানে এমন রূপে খাই, যেমন ট্রান্সফ্যাট রূপে খাই। বার্গারের ভিতরে থাকে। অনেকে বলে যে ভাই বার্গারের ভিতরে তো থাকে কি, রুটি, মাংস, একটা পাতা, আর এগুলো মিলে যখন আমরা খাই তখন সেটা কীভাবে আনহেলদি হয়ে যায়। ওগুলো তো আলাদা আলাদা সব হেলদি, ওগুলো আলাদা আলাদা আনহেলদি হয় কীভাবে? ওর ভিতরে মিউনিস থাকে। এই মিউনিসটা হচ্ছে সবথেকে চরম লেভেলের খারাপ জিনিস। মানে যত ধরনের আনহেলদি ফ্যাট আছে, ট্রান্স ফ্যাট আছে, এর ভিতরে মিউনিসটা হচ্ছে সবথেকে খারাপ। সপ্তাহে একদিন খাবেন সমস্যা নাই, কিন্তু যখন রোজ রোজ খাওয়া শুরু করবেন তখন সমস্যা। এই হেলদি ফ্যাট না খেলে আবার আমরা যেই হরমোন প্রোডাকশন ঠিকঠাক মতো হবে না। প্রথম কথা হচ্ছে এটা, স্পার্ম কাউন্ট কমে যাবে পুরুষ মানুষের, মহিলাদের ইস্ট্রোজেন সেন্সিটিভিটি কমে যাবে, তারপরে হচ্ছে প্রোজেস্টেরনও কমে যাবে মহিলাদের। আর যে আমরা ভিটামিনগুলো খাই, যে ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো খাচ্ছি, সেগুলোর ভিতরে ফ্যাট সলিবল ভিটামিন আছে, যেগুলো চর্বি না হলে কাজ করে না শরীরে, যে মানে চর্বি না গেলে, মানে চর্বি না খেলে। তো সেগুলো হেলদি ফ্যাটের মাধ্যমে শরীরে ঢুকে। আর ট্রান্স ফ্যাট সম্পূর্ণ যে ডিরেক্টলি আমাদের রক্তে যে এলডিএল বাড়ায় দেয়, তখন যে হার্টের প্রবলেম হয়। তো অধিকাংশ মানুষ যখন কেউ বলবে যে ভাই ডিম খেলে হার্টের প্রবলেম হয়, আসলে ডিম খেলে হার্টের প্রবলেম হয় না। যখন একজন রোগী, হার্টের রোগ অলরেডি হয়ে গেছে, এরকম ব্যক্তিকে ডিম খেতে মানা করা হয়, কারণ তার বডিতে তখন কোলেস্টেরলটা কমানোর চেষ্টা করা হয়। যখন সে ব্যক্তি সুস্থ, তখন সে ডিম খেতে পারবে কুসুম সহই। তো একজন সুস্থ ব্যক্তি সর্বোচ্চ আমাদের সারাদিনে 300 মিলিগ্রামের মতো কোলেস্টেরল খাওয়া যায় সারাদিনে, সেটা তেল রূপে হোক, ডিমের কুসুম থেকে আসুক বা অন্য যে কোনো জায়গা থেকে আসুক। তো একটা ডিমে মাত্র 170 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে একটা ডিমের কুসুমে। তো একটা ডিমের কুসুম খেলে কিছুই হবে না। আর যারা পরিশ্রম করে তারা দ্বিগুণ খেতে পারে, তারা 2-3টা ডিমের কুসুম সহ খেতে পারবে, তাদের কিছু হবে না। যাদের হার্টের প্রবলেম হয়ে গেছে তাদেরকে মানা করা হয়, এটা একটু বুঝতে হবে। যেমন প্রোটিন, সবাই বলে কি কিডনি নষ্ট হয়ে যায় না, অনেকে শুনেছেন না প্রোটিন খেলে। কিডনি যার নষ্ট হয়ে গেছে তাকে প্রোটিন খেতে মানা করা হয়, কারণ প্রোটিন হজম হতে টাইম লাগে। কিন্তু প্রোটিন খেলে কারো কিডনি নষ্ট হয় না। আমাদের বডিতে যতগুলো ফাংশন আছে, কোলাজেন শুনেছেন না, স্কিন, চামড়া টান টান থাকে, এটা প্রোটিন দিয়েই তৈরি হয়, প্রোটিন ছাড়া কোলাজেন তৈরি হয় না। তারপরে আমাদের এই যে মাংসপেশি, হার্ট, যেটা হার্ট তো পুরোটাই মাংসপেশি দিয়ে তৈরি, এটা তো প্রোটিন যদি না খান আস্তে আস্তে এটারও ক্ষতি হবে। কিডনি, লিভার সব কিছু প্রোটিন দিয়ে গঠন হয়। তো এই প্রোটিনটা পর্যাপ্ত হতে হবে, না বেশি না কম। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রোটিন প্রসেস মিট খাই বেশি, অর্থাৎ খাচ্ছি চিকেন লেগ পিস, চিকেনের যে ক্রিসপি চিকেন না কি বলে, সব তৈরি হয়েছে রেস্টুরেন্টের খাবার। তো আমরা প্রোটিন খাচ্ছি কিন্তু সেটাকে ভেজে, তখন সমস্যাটা হয়। লিন প্রোটিন, অর্থাৎ যেটা ডালে পাওয়া যায়, মাছে পাওয়া যায়, হ্যাঁ ডালে ইউরিক অ্যাসিড বাড়ে, কিন্তু সেটা কিডনি প্রবলেম যারা আছে তার খেতে মানা, যার প্রবলেম নাই তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যত ধরনের ন্যাচারাল প্রোডাক্ট, মানে যেটা প্রকৃতিতে জমিতে চাষ করে অথবা পশু প্রাণীর মধ্যে হতে আমরা পেয়ে যাই, সব কিছু শরীরের জন্য উপকারী। সমস্যাটা হচ্ছে যখন আমরা সেটাকে প্রসেস করি, দিয়ে অন্য একটা খাবারে রূপান্তর করে ফেলি। তো ওইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। অনেকে দেখবেন প্রচুর পরিমাণে সফট ড্রিঙ্কস পান করছে, দিয়ে বলবে এত ডিম খাস না, কিডনি নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রোটিন, সফট ড্রিঙ্কসে যে পরিমাণে সোডিয়াম থাকে সেটাতে কিডনি আরও দ্রুত নষ্ট হয়, কিন্তু তাকে বোঝানো যায় না। এবার আসি টোটাল এনার্জি, ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার। কেউ আছেন একদিন দাওয়াতে গেছেন, ওই দিন বা তারপরের দিন প্রচুর পরিমাণে ব্যায়াম করা শুরু করেছেন, এরকম কখনো করেছেন? কেউ একজন করেছেন হয়তো বা, এখন বলছেন না লজ্জায়। দেখেন ব্যায়ামটা কতটুকু গুরুত্বপূর্ণ চর্বি কমানো বা বাড়ানোর ক্ষেত্রে, সেটা আমি বুঝাই। আমরা সারাদিনে যেই পরিমাণ ক্যালোরি বার্ন করি না, প্রত্যেকটা মানুষ কিন্তু আছে এখানে ক্যালোরি বার্ন করে। যারা বসে আছি আমরা সবাই 60 থেকে 65 ক্যালোরি প্রতি ঘন্টায় বার্ন করছি, অর্থাৎ প্রতি মিনিটে আমাদের 1 ক্যালোরি করে বার্ন হচ্ছে। ক্যালোরি হচ্ছে শক্তির ইউনিট। মানে ধরেন আমি একটা ডিম খেলাম, একটা ডিমে 75 ক্যালোরি থাকে, মানে একটা ডিম থেকে আমি 75টা এনার্জি পেলাম।
আর 1 মিনিট হাঁটলে আমাদের 4 ক্যালোরি বার্ন হয়, অর্থাৎ আমি যদি 1 মিনিট হাঁটি তাহলে 4টা এনার্জি আমার খরচ হয়ে গেল। এইভাবে হিসাব করি, আশা করি বুঝতে সুবিধা হচ্ছে ক্যালোরি জিনিসটা কি। তো আমাদের বডি সারাদিনে, মানে একটা মহিলা মানুষের সারাদিনে 1500 থেকে 2000 ক্যালোরির মতো বার্ন করে, মানে 2000টা এনার্জি বার্ন করে। আর পুরুষরা 2500 থেকে 3000 ক্যালোরির মতো বার্ন করে। এর ভিতরে 60% ক্যালোরি কোনো কিছু না করলে, যে ব্যক্তি শুয়ে বসে থাকে, কোমায় চলে গেছে, যে ব্যক্তিকে আমরা অকর্মা বলে গালি দিই, সেই ব্যক্তিও 60% ক্যালোরি বার্ন করে ফেলে কিচ্ছু না করেই। অর্থাৎ আমরা যদি 2000 ক্যালোরি খাবার খাই, তার ভিতরে 1200 ক্যালোরি আমরা কোনো রকম অ্যাক্টিভিটি না করলেও, সারাদিন 24 ঘন্টা ঘুমিয়ে থাকলেও বার্ন হবে। আশা করি বুঝতে পেরেছি। বাকি যে এটা কীভাবে বার্ন হয়, যখন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি তখন বার্ন হয়। আমাদের ভিতরে ইন্টারনাল অর্গান যে হার্ট আছে আমাদের, সেটা যখন বিট করছে, যে রক্ত পাম্প করছে, এটা কিন্তু আপনি না চাইলেও পাম্প করবে। শ্বাস প্রশ্বাস কিন্তু আপনি না চাইলেও নিতে হবে। এই জিনিসগুলো তো এক ধরনের আমাদের বডিকে একটা ইঞ্জিনের মতো, আমাদের ইঞ্জিন চালু আছে, যার কারণে তেল খরচ হচ্ছে। তেলটা হচ্ছে ওই ক্যালোরি। যেমন বাইকে যদি আমরা স্টার্ট বা গাড়িতে যদি স্টার্ট দিয়ে আমরা রেখে দিই, না চললেও কিন্তু সেটা তেল বার্ন করবে। তো মানুষকে তো স্টার্ট বন্ধ করা যায় না। মানুষ যদি কমাতেও থাকে, তাও তার ভিতরে সব কিছু অর্গান চালু থাকে, যার কারণে আমাদের ক্যালোরি বার্ন হতেই থাকে। তার মানে একটা ডিম খেলাম বা একটা হচ্ছে বিস্কিট খেলাম, 200 ক্যালোরি আছে বিস্কিটে, ওটা 200 ক্যালোরি আমাকে হেঁটে বার্ন করতে হবে, ব্যাপারটা এরকম না। ওই 200 ক্যালোরির ভিতরে 60 ক্যালোরি, 60% অর্থাৎ 120 ক্যালোরি আপনি কোনো কাজ না করলেও বার্ন হবে। সমস্যাটা কোথায় ওটা আমি পরে বলছি। নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি দেখেন, যেগুলো হচ্ছে আমরা ব্যায়াম করি না, অন্য কাজকর্ম করি, যেমন এখানে হেঁটে আসছি, অনেকে সিঁড়িতে উঠেছি, এটার মাধ্যমে বার্ন হচ্ছে। অনেকে বাসা বাড়িতে আসবাবপত্র ক্লিন করেন বা ঘর গোছান, নারীরা বেশি করেন। আর পুরুষরা হচ্ছে নিজের বাচ্চার সাথে খেলাধুলা করেন, বা বাসা পর্যন্ত অনেকে হেঁটে যান, বা দোকান থেকে বাজার করে নিয়ে আসেন। এইসব অ্যাক্টিভিটিতে 20% ক্যালোরি বার্ন হয়ে যায়। অর্থাৎ 60 আর 20, 80% কিন্তু বার্ন হয়ে গেল। অর্থাৎ আপনি বিরিয়ানি খেয়ে আসছেন, বিরিয়ানি খেয়ে আসার যে 1000 ক্যালোরি, তার 80% ক্যালোরি কিন্তু, মানে 800 ক্যালোরি কিন্তু আপনার বার্ন হয়ে গেল কোনো ব্যায়াম না করেই। মানে এখন আসি, এরপরে এক্সারসাইজটা পড়ে আছে, থার্মিক ইফেক্ট অফ ফুডটা বোঝায়। যখন আমরা খাবার চিবিয়ে খাই, খাবারটা আমাদের বডির ভিতরে যায়, আমরা কিডনি প্রসেস করে, ওটার নিউট্রিশন যেগুলো আছে সেগুলো বডির প্রত্যেকটা জায়গায় পৌঁছায়, এর ভিতরে 10% ক্যালোরি বার্ন হয়ে যায়। অর্থাৎ 90% ক্যালোরি আমার বার্ন হয়ে গেল, আমার এখনো ব্যায়াম করার প্রসেস আসেনি। ব্যায়ামটা কখন গুরুত্বপূর্ণ? 10% গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি 2000 ক্যালোরি বার্ন করেন, আপনি 1 ঘন্টা ব্যায়াম করলে মাত্র 200 ক্যালোরি বার্ন করতে পারবেন। এখন ব্যায়াম কেন করব? ব্যায়াম করব যেন আমাদের মাসকুলার স্ট্রেন্থ ঠিক থাকে, আমাদের ফুসফুস, কিডনি, তারপরে আমাদের কি হার্টবিট রেট যেন ভালো মতো থাকে, আমাদের যেন হরমোন প্রোডাকশন ঠিকঠাক মতো হয়। ব্যায়াম কখনো ওজন কমানো বাড়ানোর উদ্দেশ্যে করা উচিত না, বা করেও না। আপনি প্রফেশনাল অ্যাথলেটদেরকে দেখবেন, তারা সবাই ডায়েট করে ওজনটাকে নিয়ন্ত্রণ করে, কেউ ব্যায়াম করে ওজন কমানোর জন্য ব্যায়াম করে না। আপনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখবেন, সেই স্ট্রেন্থ বানানোর চেষ্টা করে। সে তো ফুটবল খেলে, তার স্ট্রেন্থের কী দরকার? কারণ কি, ফুটবল খেলতে যেহেতু তার মাসল লস হচ্ছে, সে প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে, তার মাংসপেশিতে তো চাপ পড়ছে না, যার কারণে সে আলাদাভাবে আবার জিম করে। সাকিব আল হাসানকে দেখেন, বিরাট কোহলিকে দেখেন, প্রত্যেকটা অ্যাথলেট আলাদাভাবে স্ট্রেন্থ ট্রেনিং করে, আবার ফ্লেক্সিবিলিটি ট্রেনিংও করে। অর্থাৎ তাদের সবগুলো ফিটনেস দরকার। আমি শুরুতেই বলেছিলাম যে আমার দমও লাগবে, আমার মাংসপেশির শক্তিও লাগবে, আবার আমার ফ্লেক্সিবিলিটিও লাগবে, যেন আমার ইঞ্জুরি না হয়। যার কারণে ক্রিশ্চিয়ানো রোনালদো, বিরাট কোহলি ইঞ্জুরি হয়নি, এখনও খেলছে। সাকিব আল হাসানেরও কোনো ইঞ্জুরি নাই। মুশফিকুর রহিমও বাংলাদেশে অনেক ফিট, তারও কোনো ইঞ্জুরি নাই, কারণ তারা আলাদাভাবে ট্রেন করে। সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হয় যে আমরা মনে করি এটা শুধুমাত্র অ্যাথলেটের দরকার। হ্যাঁ, অ্যাথলেটদের দরকার নেক্সট লেভেলে যাওয়ার জন্য। আর সাধারণ মানুষের অ্যাথলেটের মতো 6 ঘন্টা 7 ঘন্টা মাঠে পড়ে থাকলে হবে না। জাস্ট 30 মিনিট 40 মিনিট কিছু অ্যাক্টিভিটি করলেই হবে, যেটা আমি লাস্টে দেখাই দেবো। সেই এক্সারসাইজগুলো আমরা করব জাস্ট ফিট থাকার জন্য, আমার শরীরে যে ফাংশনগুলো আছে সেগুলোকে চালু রাখার জন্য। আর ওজন কমাতে গেলে বা বাড়াতে গেলে আমরা ডায়েট করব। এবার আমরা দেখি যে এই টিডি, আমার সারাদিনে যেই ক্যালোরি দরকার সেটা কীভাবে মাপ করতে হয়, এটা আপনাদেরকে ক্যালকুলেশন করার দরকার নাই। জাস্ট ChatGPT-তে যান বা গুগলে যান, টিডি ক্যালকুলেটর লিখে সার্চ করেন, কেউ একজন, বা হচ্ছে যে কোনো একজন ChatGPT-তে যান, লিখেন যে TDEE ক্যালকুলেটর, লিখে সার্চ করেন। আপনাকে বিভিন্ন জিনিস চাইবে, এইটা ক্যালকুলেশন করার দরকার নেই, এটা আমরা সাধারণত ট্রেনারদেরকে শিখাই। আপনি জানতে পারবেন যে আপনার সারাদিনে কত ক্যালোরি খাওয়া দরকার ওজন টিকে রাখার জন্য, সেটা জানাটা খুব জরুরি। তাহলে আপনি ডায়েটটা শিখবেন, যেটা আমরা প্রফেশনাল অ্যাথলেটদের ক্ষেত্রে করি। কেউ একজন TDE বের করতে পারলে আমাকে জাস্ট জানাবেন। হ্যাঁ, কত বের হয়েছে? হ্যাঁ, ওই যে ওই ইনফরমেশনগুলো দিতে হবে। মানে ChatGPT যেগুলো চাচ্ছে আপনার কাছে, যে আপনার উচ্চতা দিন, আপনি কতদিন ব্যায়াম করতে পারবেন, আপনার বয়স কত, এগুলো সব দিতে হবে। এগুলো দিলে আপনার টোটাল হচ্ছে কত ক্যালোরি খাওয়া দরকার সারাদিনে, সেটা আপনি জানতে পারবেন। তারপরে আমি নেক্সটে যাচ্ছি। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। তারপরে আমি ডিরেক্ট কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে শেষ করে দিচ্ছি আজকে। একজন জাস্ট বের করতে পারলে আমাকে বলবেন। এই যে এই ভাইটা 2640 বের হয়েছে, অর্থাৎ 2640 ক্যালোরি যদি তিনি খান, আর ওই 2640 ক্যালোরি যদি তিনি ব্যয় করেন, তাহলে তার ওজন এক জায়গাতেই থাকবে, না বাড়বে না কমবে।
এবার আসি টিডির কাজটা দেখাই, বাকিরা পরে বের করে নিন, এই জিনিসটা বুঝে নেন আগে। ওটা বের করা সহজ, আপনারা পারবেন সবাই ইয়েতে দিলে। ধরেন আমি ধরে নিলাম ওনার 2500 ক্যালোরি আসছে, মেনটেন করবে, উনি চাচ্ছে না আমি ভাই বাড়াবো না কমাবো না, আমি কি করব? সারাদিনে 2500 ক্যালোরির খাবার খাবেন, ঠিক এক্স্যাক্ট 2500 ক্যালোরি বার্ন করতে হবে আপনাকে। এখন আপনার 2600 যেটা বের হয়েছে বা 2500 যেটা বের হয়েছে সেটা হচ্ছে আপনি সারাদিনে কতটুকু বার্ন করছেন সব অ্যাক্টিভিটি সহ। ওখানে দেখবেন অ্যাক্টিভিটি দেওয়ারও অপশন আছে, মানে আপনি কয়দিন ব্যায়াম করছেন সপ্তাহে সেটাও লিখতে পারবেন, যারা যারা সার্চ করেছেন অনেকে দেখেছেন। সেটা লিখলে ওরকমই বের হয়ে যাবে। ওই পরিমাণ যদি আপনি ক্যালোরিতে পরিমাণ খাবার খান তাহলে আপনার ওজন বাড়বেও না কমবেও না, এটা জানাটা জরুরি। আমরা কি করি, আমরা জানি না যে আমাদের কত ক্যালোরি খাওয়া দরকার, দিয়ে আমরা অনেক কম ডেফিসিট করে ফেলি। সেটা করলে যেটা হয় যে আমি একটু আগে বললাম যে মাংসপেশি, রক্ত সব কিছু লস হয়। এবার দেখেন কেউ চাচ্ছে যে আমি ভাই ওজন বাড়াবো, সেক্ষেত্রে ক্যালোরি সারপ্লাস করতে হবে। একজনকে আমি মনে দেখলাম যে ওজন বাড়াতে যাচ্ছে, উনি আছে কিনা আমি জানি না, উনি যদি থেকে থাকে তাহলে আপনার জন্য এটা কাজে দেবে। আপনার যেটা বের হয়েছে টিডি, তার থেকে 3000 ক্যালোরি বেশি খেতে হবে। এখন 3000 ক্যালোরি বেশি খাচ্ছেন কিনা সেটা আমি পরে শিখিয়ে দিচ্ছি, কিভাবে বুঝবেন যে কোন খাবারে কত ক্যালোরি, সেটা পরে আসছে, আগে এটা বুঝে নিই। এই যে 2500 ক্যালোরি উনি খরচ করলো, 3000 ক্যালোরি তিনি খেলো, মানে ঢুকালো ভেতরে, শরীরের ভিতরে, আর 2500 ক্যালোরি সে বের করলো, তো 500 ক্যালোরি বেশি ঢুকলো না, বডিতে তো থাকছে। ওই 500 ক্যালোরি তার হেলদি ওয়েট গেন হবে যদি সে হেলদি খাবার থেকে নেয়। অর্থাৎ সে পুরি সিঙ্গারা খেয়ে যদি 3000 ক্যালোরি খায় তাহলে কিন্তু হবে না, তাকে হেলদি খাবার খেয়ে বডিতে ক্যালোরি ঢোকাতে হবে। এবার আসি হচ্ছে ডেফিসিট, মানে যে কমাবে, যারা ম্যাক্সিমাম মানুষের প্রবলেম। 2500 ক্যালোরি ওনার বের হয়েছে, 2600 কত 40, উনি যদি 2000 ক্যালোরি খাবার খায় তাহলে তো 640 ক্যালোরি উনি কম খেলো, মানে 640টা এনার্জি কম গেল। এখন এনার্জি যে ওর তার শরীরে কম গেল, এখন আমাদের শরীরকে তো কাজ করতেই হবে। আমাদের শরীর কিন্তু ঠিক 2600 ক্যালোরি বার্ন করছে, কিন্তু ঢুকলো 2000, তো বাকি 600 ক্যালোরি কোথায় পাবে? লাগবে তো কোথাও না কোথাও থেকে। তো আমাদের শরীরে যে অলরেডি চর্বি জমে আছে সেখান থেকে বার্ন করবে, বুঝতে পারছেন? 1 গ্রাম চর্বি 9 ক্যালোরি দেয় আমাদের শরীরকে। অর্থাৎ আমাদের শরীর যখন যখন 9 ক্যালোরি বার্ন করবে, তখন ওই যে খাবার খেলেন 1 গ্রাম করে চর্বি বার্ন করবে। সেটা কখন করবে? যখন আপনি কম খাচ্ছেন, অর্থাৎ আপনি 2000 ক্যালোরি খাচ্ছেন তখন। এখন ধরেন আপনি ওজন কমাতে যাচ্ছেন, আপনার টিডি বেড়ে হয়েছে 2500, আপনি খেয়েছেন 3000, তাহলে তো হবে না, কারণ তো আপনার বডিতে তো অলরেডি আপনি বেশি ক্যালোরি দিয়ে দিয়েছেন, তখন তো বডি আর চর্বি লস করবে না। বডিকে চর্বি লস করাতে হলে অবশ্যই আপনি যেই পরিমাণ অ্যাক্টিভিটি করে বার্ন করছেন তার থেকে সামান্য পরিমাণে কম খেতে হবে। তখন যখন আপনি অ্যাক্টিভিটি করবেন তখন বডিতে আর তো খাবার নাই, তখন সে কী করবে? ওই চর্বি থেকে বার্ন করবে। 9 ক্যালোরি করে বার্ন করলে 1 গ্রাম চর্বি পুড়ে। অর্থাৎ কেউ যদি 900 ক্যালোরি বার্ন করে, যেটা একদিনে বার্ন করা অনেক কঠিন, কারণ 1 ঘন্টা ব্যায়াম করলে 200 ক্যালোরির উপরে বার্ন হয় না স্বাভাবিক ব্যায়াম করলে। তার মানে সে যদি 4-5 দিন ব্যায়াম করে তখন তার মোটামুটি 1 কেজির কাছাকাছি, মানে 900 গ্রাম 1 কেজির কাছাকাছি চর্বি কমে, পিওর চর্বি। এটা এভাবে কমানোটা হেলদি। যখন আমরা অনেক দ্রুত ওজন কমানোর চেষ্টা করি তখন কী হয়? এই চর্বির পাশাপাশি পানিও কমে, রক্তশূন্যতাও হয়ে যায় শরীরে। তো আমরা বুঝতে পারি না, টেস্টও করে না, অল্প বয়সে তো সবার রক্ত গরম থাকে, কেউ টেস্ট করে না, দিয়ে এমনই অবস্থা খারাপ হয়ে যায় তখন যে ডাক্তাররা বাঁচাতে পারে না। এটা হচ্ছে সমস্যা। তো যে ব্যক্তি ধরেন 1 মাস 2 মাসে 42 কেজি ওজন কমিয়েছে, তাহলে সে কী পরিমাণ ক্ষতি করেছে নিজের শরীরে সে নিজেও জানতো না। এটা হচ্ছে প্রবলেম। এই যে এখানে দেখেন 3500 ক্যালোরি যদি আমরা ডেফিসিট করি, মানে কম খাই, তাহলে আমাদের 1 পাউন্ড পিওর চর্বি কমে। আর যদি বেশি খাই তাহলে মাসল গেন হয়, চর্বিও গেন হতে পারে। যদি সে পুরি সিঙ্গারা খেয়ে বেশি খায় তাহলে তো চর্বি বাড়বে। যদি সে কম খায়, ধরেন ওই যে ওজন কমানোর চেষ্টা করছে কিন্তু অধিকাংশ খাবার সে প্রোটিন থেকে খাচ্ছে, হেলদি ফ্যাট থেকে খাচ্ছে, ফলমূল শাকসবজি এইসব থেকে খাচ্ছে, সেক্ষেত্রে তার মাসল লস হবে না, তার শরীরে কোনো ভিটামিনের ডেফিসিয়েন্সি হবে না, কারণ তো সে প্রসেস ফুডগুলোকে বাদ দিয়েছে আর আনহেলদি ফুডকে বাদ দিয়েছে। সে ঠিকই খাবার খাচ্ছে, মানে কম খাচ্ছে, কিন্তু তার শরীরে কোনো সাইড এফেক্ট হবে না, কিন্তু চর্বি কমবে। তো আমরা যেটা করবো যে প্রত্যেক 3500 ক্যালোরি দেখেন, একদিনে ডেফিসিট করা বা সারপ্লাস করা হেলদি না। একদিনে ডেফিসিট করতে গেলে রক্ত শুকিয়ে যাবে, একদিনে সারপ্লাস করতে গেলে চর্বি বাড়বে, মাংস বাড়ার বদলে। তো কী করবো? আমরা প্রত্যেক দিন 500 ক্যালোরি করে ডেফিসিট করবো পার ডে। মানে যেটা আমাদের বের হলো টিডিই প্রত্যেকে, এবার বুঝতে পেরেছেন টিডিই কেন বের করলাম, তার থেকে জাস্ট 500 ক্যালোরি করে কম খাবো, তাহলে আমাদের সাইড ইফেক্ট হবে না। মানে যে অনেক আছে না, চুল পড়ছে, স্কিন কালো হয়ে যাচ্ছে, চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যাচ্ছে, তারপরে চামড়া কুচকে হয়ে যাচ্ছে, চামড়া ঝুলে যাচ্ছে, এই প্রবলেমগুলো হবে না যদি আমরা অল্প করে সারপ্লাস করি। এখন দেখেন যে টিডিটা বের করলো যে ওই ভাই 2600 ক্যালোরি, ওনার টিডি যখন ওজনটা কমে যাবে 5 কেজি, তখন কিন্তু ওনাকে আবার টিডি মাপ করতে হবে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ দেখে যে ভাই আমি কিছুদিন ওজন কমার পর আমার ওজন কমা আটকে গেছে। রিজনটা হচ্ছে যার ওজন ধরেন 70 কেজি, তার টিডি আসছে 2500, তার ওজন যখন 60-এ চলে আসবে তখন কিন্তু তার টিডি আর 2500 থাকবে না, তখন টিডিও কমে যাবে, তখন তাকে আবার মাপ করতে হবে, মাপ করে আবার ডায়েট প্ল্যান তৈরি করতে হবে। এই কারণে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা ডায়েট প্ল্যান হয়, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে বিষয়। তো বের করবেন ওইভাবে। আমরা যদি প্রতি সপ্তাহে প্রতিদিন 500 ক্যালোরি কম খাই, 3500 ক্যালোরি আমরা কম খাচ্ছি সারা সপ্তাহে, তখন আমাদের 1 পাউন্ড পিওর চর্বি কমছে, এর সাথে কিছু ওয়াটার ওয়েটও কমবে। অর্থাৎ আপনার 1 থেকে 2 কেজি 1 সপ্তাহে কমবে।
কিছুদিন পর ওজন কমা আটকে যাবে, তখন ওটা আলাদা হিসাব, কিন্তু প্রথম দিকে একটু দ্রুত রেজাল্ট আসবে কারণ ওয়াটার ওয়েট কমে। এখন দেখেন যে আমরা ওই যে অনেক সময় দেখি না, আপনি কিছু বলছিলেন মনে হয়, আচ্ছা এই তো শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের ভিতরে। আমরা অনেক সময় দেখি না যে বিভিন্ন প্রোডাক্ট থাকে যে এটা খেলে ওজন বাড়ে, ওটা খেলে ওজন কমে। দেখেন কোনো রকম প্রোডাক্টই আপনার ওজন কমাতে পারবে না বা বাড়াতে পারবে না যদি না আপনি ক্যালোরি ডেফিসিট এবং সারপ্লাস বোঝেন। ওজন কমানো এবং বাড়ানোর খাদ্য সেম, জাস্ট আমাদেরকে বুঝতে হবে যে কী পরিমাণ খাবার আমার দরকার। হেলদি ফুড খেয়ে যদি আপনি ওজন বাড়ান তাহলে মাংসপেশি ঠিক থাকবে, আর চর্বি বাড়বে না, জাস্ট মাংসপেশি বাড়বে। হেলদি ফুড খেয়ে যদি ওজন কমান, ক্যালোরি ডেফিসিট করেন, সেক্ষেত্রে জাস্ট চর্বি কমবে, মাংসপেশি কমবে না বা রক্ত শুকাবে না। আমি আর পরবর্তীতে যাচ্ছি না, আমি বেসিক কয়েকটা এক্সারসাইজ দেখাই দিই। একটু আজমির এদিকে সামনে আসো। এই পর্যন্তই থাক আজকে, আমি আর এদিকে যাচ্ছি না। এই যে পরবর্তীতে যে স্লাইডগুলো আছে, এখানে হেলদি খাবারের বিভিন্ন নাম আছে, কিছু বেসিক প্ল্যান তৈরি করে দিয়েছি। আপনারা আপনাদের অথরিটির কাছে এই স্লাইড পেয়ে যাবেন, তাদেরকে আমি দিয়ে দিয়েছি, ওইখান থেকে নিয়ে নেবেন। আমি জাস্ট বেসিক বাসায় করা যায়, একটা জাস্ট চেয়ার দিয়ে উপরে, স্টেজের উপরে চেয়ার দিয়ে বাসায় করা যায় 2-3টা মুভমেন্ট দেখিয়ে দিয়ে শেষ করে দিচ্ছি। আচ্ছা, পুশ আপস করি প্রথমে। এখানে কোনো সলিড ওয়াল আছে? এই যে ওখানে ওয়াল পুশ আপস করো প্রথমে। তো আগে নর্মাল পুশ আপস করো, নর্মাল পুশ আপস করো। যারা পারেন করতে আমি দেখা দিচ্ছি, যারা পারবেন না তারা কি করবেন। দরকার নাই যে 10 বার করতে হবে এরকম কোনো কথা না। প্রথম দিনে একবার পারলে একবারই করবেন, 2বার। মেয়েরা পারবেন না, শুরুতে করতে চান না, শোল্ডার ইঞ্জুরি হবে। আমি দেখা দিচ্ছি মেয়েরা কীভাবে করবেন। এবার তুমি নি পুশ আপস করো। যারা নর্মাল পারবেন না তারা এইভাবে এক হাঁটুর উপরে আরেক হাঁটু তুলবেন, এইভাবে করবেন, এটাতে প্রেশার কমে যাবে। যদি একবার পারেন জাস্ট একবারই করবেন দিনে, সমস্যা নাই। কিছুদিন পর বাড়বে, প্রথম দিন বেশি প্রেশার দিবেন না, ইঞ্জুরি হবে। যারা এটাও পারছেন না, এটাও ধরেন পারবেন না অনেকে, তারা ওয়াল পুশ আপস করবে। ওয়াল ওইখানে হাত দিয়ে করো। হ্যাঁ, একটু দূরে সরে যাবেন। হ্যাঁ, এটা কি যে শোল্ডারের পর যাদের কমে যায়, ইঞ্জুরি হয় অনেকের, একটু বয়স বাড়লে শোল্ডার ঘাটটার ব্যথা করে, এটা হবে না এই এক্সারসাইজটা যদি কেউ করে। পিঠ ব্যথা হবে না যাদের এই প্রবলেমটা হচ্ছে। এটা নারীরা করতে পারেন, ফিমেলরা ইজিলি করতে পারবেন। আমি একটা ভিডিও তৈরি করেছি, আপনি আইমান সাদিকের সাথে একটা করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন, ইউটিউবে পাবেন। জাস্ট সার্চ করবেন যে হোম ওয়ার্কআউট বাই আবু সুফিয়ান তাজ বা এস তাজ লিখে সার্চ করবেন, ইউটিউবে চলে আসবে। ওটা আরও ডিটেলসে দেওয়া আছে। এটা তো জাস্ট একটা গেল, ওখানে আরও অনেক বাসার টেবিল চেয়ার এগুলো ব্যবহার করে কী করে ফিট হওয়া যায় ওটা দেখালাম। এবার আসে আমরা বেঞ্চ ডিপস করি। এখানে চলে আসো। এটা যাদের বাসায় সোফা আছে, চেয়ার আছে, তারা বসে যাবেন প্রথমে। হ্যাঁ, পাটাকে একটু সামনে দিবেন, দিয়ে বেঞ্চ ঘেঁষে নিচে বসার চেষ্টা করবেন। এই তো, এমন একটা চেয়ার নিন যেন সরে না যায়, নাহলে ইঞ্জুরি হবে। একটু ভারী একটা আসবাবপত্রতে ভর করে এটা করতে হবে। এটা করলেও আমাদের হাতের পেছনের অংশ এবং আমাদের শোল্ডারের যে ইঞ্জুরিগুলো হয় এগুলো হবে না। এগুলো কিন্তু বেসিক মুভমেন্ট, এগুলো কিন্তু কোনোটাই ওজন কমাবে না বা বাড়াবে না। ওজন কমবে বাড়বে ডায়েটে, এগুলো কিন্তু স্ট্রেংথ বাড়ানোর জন্য, ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য। তাহলে গেল 2টা আইটেম। এবার আমরা করি হচ্ছে লাঞ্জেস। দেখেন, যদি বারান্দা থাকে তাহলে এইভাবে বসবেন। যদি না, এভাবে বসে হেঁটে চলে যেতে পারেন, 10টা স্টেপ দিবেন বা 20টা স্টেপ দিবেন। যদি জায়গা না থাকে তাহলে এক জায়গায় করো। যদি বাসায় জায়গা না থাকে, আবার পিছনে আসো, পিছনে আসো, আবার পিছনে আসো। হ্যাঁ, আবার নেক্সট স্টেপ। পিছনে আসো। এইভাবে করবেন। এমন না যে 10টা 20টা করতে হবে। আমি বারবার বলছি, প্রথম দিন যে কয়টা পারেন ওই কয়টাই করবেন। 2-3 দিন ব্যথা থাকবে একটু, কারণ মাংসপেশিতে চাপ পড়লে মাংসপেশিতে একটু ফাটলের সৃষ্টি হয়, ওটা হেলদি পেন। কিছুদিন পর আবার স্ট্রং হয়ে গেলে ব্যথা হবে না। যখন স্ট্রং হয়ে যাবে তখন আরও বেশি বাড়ালেন, কিন্তু প্রথম দিন বেশি করেন না। অনেকে যেটা করে যে মোটিভেশন হারায় ফেলে, প্রথম দিন যে অনেক বেশি করে দিয়ে ব্যথা হয়, দিয়ে বলে যে আর ভালো লাগছে না। আমরা বলি যে না, প্রথম দিন 4টা-5টা করেন, কিছুদিন পর অভ্যাস করেন। নর্মাল স্কোয়াট করি, যেটা আমরা কিছুক্ষণ আগে চেয়ারে বসে করাছিলাম। যাদের কোমরে ব্যথা নাই তারা এটা এভাবে করবেন। হাঁটু এবং হিপ যেন নামে, পুরোটা একই লেভেলে থাকে। অনেকে আছে দেখবেন যে জাস্ট হাফ বসে, এটা করলে হবে না, মানে মোটামুটি একটু ভালো ডিপ বসতে হবে। হ্যাঁ, ওকে। এই কয়টা হচ্ছে মাসকুলার স্ট্রেংথের জন্য, মানে বডিতে যেন যে মাসলগুলো আছে সেগুলো যেন একদম লস না হয়ে যায়। স্কেলেটন মাসল মানে হাড়ের সাথে মাসলগুলো আছে, এগুলো করলে নারী পুরুষ কারো শরীরে মাসল তৈরি হবে না। এগুলো জাস্ট মাসলকে স্ট্রং করার জন্য। আর নারীদের শরীরে কেন তৈরি হবে না? কারণ নারীদের শরীরে মাসল তৈরির হরমোন টেস্টোস্টেরন খুব একটা বেশি থাকে না। আপনারা যারা হরমোন দেখেছেন না, অনেক বডি বিল্ডার আছে নারীরা, মাসল বেশি, সবাই আলাদাভাবে হরমোন ইনজেক্ট করে বডিতে, নাহলে হয় না। বুঝতে পেরেছেন? পুরুষ মানুষের কিছুটা মাসল হয়, কিন্তু ওটাও অনেক বেশি হয় না। যাদের অনেক বেশি মাসল দেখেন তারাও হরমোন ইনজেক্ট করে, হরমোনের খেলা সব।
মানে যখনই দেখবেন যে কেউ এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করছে তখনই সে হরমোন নিয়েছে। দেখবেন অনেক সময় অলিম্পিক্সে বিভিন্ন অ্যাথলেটকে বাদ দেওয়া হয় যে হরমোন ড্রাগ টেস্টে ধরা পড়ে, ডোপ টেস্টে, তারা আলাদাভাবে হরমোন ইনজেক্ট করে যেন অন্য একটা ন্যাচারাল অ্যাথলেটকে বিট করতে পারে, কিন্তু ধরা পড়ে যায়। তো ফুটবল ক্রিকেটে এগুলো হয় না, ওদেরকে টেস্ট করা হয়, কিন্তু বডি বিল্ডিংয়ে কিন্তু টেস্ট করা হয় না, ইচ্ছা মতো যে যার মতো হরমোন নেয়, এই কারণে তাদের মাসল স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি হয়ে যায়। তো ওটা আপনাদের হবে না, তো এইটা নিয়ে ভয় পেন না, এটাতে আপনার মোটামুটি মাসলের স্ট্রেংথ থাকবে। আর আগে যেগুলো দেখালাম সেগুলো যদি বোঝেন তাহলে আপনি ওজন বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এইটা করে আজকে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য নিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ।